আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই জেনে নিতে চাই ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। একটু বলে নেই যে আসলে আজকে অফিস থেকে আসার পরে একটু রেস্ট নিতে যেয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আসলে আপনাদের ক্লাসটা শুরু করছি। এই জন্য হয়তো আমাকে দেখতে পাচ্ছেন একটু ঘুম ঘুম ভাব। সো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু শুরুতে জেনে নিতে চাই যে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। একটু লিখে জানাবেন কাইন্ডলি, ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। এই দুটি বিষয় ঠিক থাকলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, দেন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী, আজকে আমরা হচ্ছে বিগত কয়েকটা বিসিএস এ কি ধরনের লিটারেচার আসলে এসেছে তার একটা অ্যানালাইসিস করব। আসলে অ্যানালাইসিস করে দেখবো আসলে কি ধরনের প্রশ্ন এসেছে, তার উপর আইডিয়া করে একটু সেই টপিকগুলোকে গুরুত্ব দেওয়া যায় কিভাবে, সেসব বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এবং আপনারা লিটারেচারের একটা ক্লাস সম্ভবত করেছিলেন আমার, যেটা হচ্ছে বিভিন্ন শব্দের দিয়ে আসলে লিটারারি টার্ম যেগুলো বলা হয় বা টার্মিনোলজি বলা হয় যেগুলোকে, সেরকম কিছু লিটারেচার শব্দ আপনাদেরকে শিখিয়েছিলাম। মনে আছে কিনা আমি জানি না, আপনারা একটু লিখে জানাবেন যে আসলে মনে আছে কিনা। সো লিটারেচার আসলে একটা মজার বিষয়। এখানে কিছু কিছু সময় থাকবে মজা না করার সময় থাকবে না, কারণ শুধু লেখকদের ইনফরমেশন গুলো লিখতে গেলেই অনেক সময় চলে যাবে। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব লিটারেচারকে আসলে কতটা প্রাণবন্ত করে শেখা যায় আসলে। আরেকটা বিষয় হচ্ছে লিটারেচারটা যারা আমরা বিশেষ করে শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি নাই, তারা বাদে বাকি সবার কাছে লিটারেচার একটা টাফ একটা জিনিস, কারণ এটা মনে রাখা একটু কঠিন মনে হয়। তো সেই বিষয়টাকে কিভাবে সহজ করা যায় সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। শুধু আজকে এই ক্লাসে আমরা দেখবো যে এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করব, যে কোথা থেকে প্রশ্ন এসেছে এবং সেইগুলোকে গুরুত্ব দিয়ে পড়বো। আচ্ছা, প্রথমে একটু বলি, আপনি যদি লিটারেচারে কমন পেতে চান, আপনি মনে করেন যে লিটারেচারে 15 মার্ক, সো আপনি যদি 15 মার্ক কমন পেতে চান তাহলে আসলে আপনি কি করবেন সেটা একটু বলি। 15 মার্ক কমন পেতে গেলে প্রথমে যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে বিগত বছর বিগত বছরের প্রশ্নগুলো প্রথমত পড়া লাগবে। প্রশ্ন, ওকে, এটা হচ্ছে আপনার দশম বিসিএস থেকে লাস্ট হচ্ছে 50 বিসিএস পর্যন্ত পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে এই বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে। বিভিন্ন বই পাওয়া যায় যেখানে ব্যাখ্যা আছে, সেটা সহ পড়তে হবে। এই হচ্ছে আপনার 15-র মধ্যে মনে করেন যে 5-6 আপনার এমনি নিয়ে চলে আসবে যদি মিডিয়াম লেভেলের বা লোয়ার লেভেলের কোশ্চেন হয়। মানে হার্ড লেভেলের কোশ্চেন হলে সেটা সবার জন্য কঠিন, তখন আসলে ওই 15টার মধ্যে সবাই আসলে শুধুমাত্র 5-6টা পারবে। এখানে আপনি ইজিলি বিগত বছর থেকে 5-6টা পারবেন। মাঝে মাঝে এটা থেকে বেশিও হয়, মাঝে মাঝে আমরা দেখি 8 বা 9 প্লাসও বিগত বছর থেকে চলে আসে। এরপরে হচ্ছে আপনার এখানে ধরে নিতে হবে যে এখানে 2টা বা 3টা থাকবে বা 4টা পর্যন্ত থাকবে যা আপনি পারবেন না, আর 2টা থাকবে রিস্কি একটা ব্যাপার স্যাপার। সো এইরকম লেভেলের প্রশ্ন হবে ভাই বিসিএস এ লিটারেচারে। তো সেটার সাথে আপনাকে ইউজ টু হইতে হবে। যদি আপনি ইংলিশ ডিপার্টমেন্ট বাদে অন্য যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থী হন, তাহলে ইংলিশ লিটারেচার আপনার জন্য একটা ভীতির বিষয়। সেই বিষয়টাকে কিভাবে সহজ করা যায়, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে পড়লে আমরা কমন পাবো, সেটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে না? আমাদের বিসিএস কোর্সের ক্লাসে আপনি লিটারেচারের ক্লাস নেননি ভাইয়া? ও আচ্ছা, আমি একটা টপিক একদিন পড়িয়েছিলাম, আই ডোন্ট নো আপনারা ওই ক্লাসটা করেছিলেন কিনা। টার্মিনোলজির একটা ক্লাস করিয়েছিলাম, হ্যাঁ। সুযোগ থাকলে আপনারা যদি ওই ক্লাসটি না পান তাহলে আজকে করিয়ে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। টেনশনে কিছু নেই। আচ্ছা, আসেন আমরা একটু চলে যাই। প্রথমে যে প্রশ্নটা দেখেন, আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি কে। তো শিক্ষার্থী একটু বলি, আমরা হচ্ছে বিভিন্ন ভাগ আছে আমাদের, যে যেমন বাংলাতে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ভাগ আছে না। মধ্যযুগের মধ্যে আবার বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে ভাগ করেছেন, চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ, এরকম করে ভাগ আছে না। তো ওই রকম আবার হচ্ছে আর মুসলমান কবি আবার অন্যভাবে ভাগ করেছে, পাঠান যুগ, অমুক যুগ, তমুক যুগ, ওরকম ইংলিশ লিটারেচারও কিন্তু ওরকম ভাগ আছে। এবং ইংলিশ লিটারেচার আপনি যত পড়বেন তত বিমোহিত হবেন, কারণ হচ্ছে মুসলিম সাহিত্যের সাথে, মুসলিম ইতিহাসের সাথে লিটারেচারের একটা অসাধারণ সম্পর্ক পাবেন, হ্যাঁ। আপনি বাংলাদেশের সাহিত্য, কৃষ্টি, কালচার, ইসলামের যে ইতিহাস, তার সাথে লিটারেচার একটা কানেকশন পাবেন। এবং লিটারেচার, এই যে ইংরেজি সমৃদ্ধ লিটারেচার, যে পুরোটাই হচ্ছে ইসলামের বিভিন্ন কাহিনী অবলম্বন থেকে শুরু করে ইন্সপায়ার্ড হয়ে হয়ে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, জেফ্রি চসার এদের আগমন ঘটেছে, সেই সব বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং ইন্টার রিলেটেড করে করে এই বিষয়গুলো পড়াবো। তবে আজকের ক্লাসে কিন্তু আমরা ওরকম কিছুই করছি না। আজকের ক্লাসে জাস্ট আমরা একটা আইডিয়া নিতেছি এবং মানে বিশ্লেষণ করতেছি, কোশ্চেন অ্যানালাইসিস
অ্যানালাইসিস যেটাকে বলে। কারণ আপনি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস না করেন, কি ধরনের প্রশ্ন আসে যদি না বোঝেন, সেক্ষেত্রে আসলে হয় কি, যখন একজন টিচার পড়ায় তখন আসলে বোঝা যায় না যে এটা মুখস্থ করতেছি ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, রেনেসাঁস পিরিয়ড, মুখস্থ করতেছি পোস্ট মডার্ন পিরিয়ড, মডার্ন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড মুখস্থ করতেছি, কিন্তু এগুলো আসে কি আদলেও আদৌ আদৌ কি কখনো পরীক্ষা আসবে বা আসে? So, সেই ধারণার জন্য আপনার কনফিউশন যেন না থাকে, ধারণা যেন আপনার স্ট্রং হয়, সেটার জন্যই আমি কিন্তু এই আজকের অ্যানালাইসিস ক্লাস, এবং আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ যে ক্লাসটি হয়েছিল মানে গ্রামার এবং ভোকাবুলারি, সেটা শুরুতেও কিন্তু একটি ক্লাস দিয়েছিলাম অ্যানালাইসিসের, যে কোন কোন টপিক থেকে আসলে প্রশ্ন হয়। আপনি দেখবেন যে ইংলিশ লিটারেচারে দুটি টপিক বাদ দিয়ে কখনো প্রশ্ন হবে না, একটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড আর একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আর যদি বলেন স্যার এর পরেই সব থেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড কোনটা, সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। তো শিক্ষার্থী, পিরিয়ড হচ্ছে সময়, আপনার হচ্ছে ইংরেজি সাহিত্যকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলোকে আবার সাব টপিকে ভাগ করা হয়েছে, সেগুলো আমি একদম সুন্দরভাবে ডিটেলসে শিখিয়ে দেবো। অনেকেই এই ব্যাপারগুলোকে ছন্দে মুখস্থ পড়িয়ে থাকেন, আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা ছন্দে খুব বিমোহিত হয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন তাদেরকে একটু বলি যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে যখন আমরা ছন্দের ব্যাপারটা পড়ি বা দেখি, তখন আমাদের খুব ভালো লাগে, কিন্তু পরবর্তীতে ওইটা আর কিছু মনে থাকে না। কিন্তু আপনি যদি বিষয়টা জিস্ট ব্যাপারটা যদি পড়ার চেষ্টা করেন, এক্সাক্ট ব্যাপারটা যদি জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা আজীবন মনে থাকে। আর বিসিএস কিন্তু একটা লং টার্ম প্রিপারেশন, বিসিএস কিন্তু একটা লং টার্ম ধৈর্য বা পেশেন্সের ব্যাপার। এখানে দুই একদিন পেশেন্স রাখলে আপনার কিন্তু হবে না বিষয়টা। আবার অনেকের ক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে, তারা অনেকেই থাকেন হচ্ছে আল্ট্রা লিজেন্ড। আপনি দেখবেন যে লাস্ট ফরেনে যে প্রথম হয়েছে, সে বলা হচ্ছে যে সে মাস্টার্স এর আগে ইয়া করে ফেলেছে। তো ভাই, তার ব্যাকগ্রাউন্ডটা তো আপনাকে জানতে হবে। হ্যাঁ, আপনি গ্রামের সলিমুদ্দিন কলেজ থেকে পড়ে আসা, আর সে হচ্ছে বারবার যতগুলো স্কুল কলেজে পড়েছে সব হচ্ছে মনে করেন যে ইংলিশ মিডিয়াম এবং হচ্ছে বুয়েট থেকে। সো তার ব্যাপারটা আর আপনার ব্যাপারটা তো সেম হবে না। হ্যাঁ, সো ব্যাপারটা অ্যানালাইসিস করে ইয়া করতে হবে যে অমুক পারতেছে আমি পারতেছি না, আপনিও পারবেন, একটু সময় লাগবে, এছাড়া কিছু না। ও, আমাকে একটা যে বিষয়টাই আমরা কোচিং এর পক্ষ থেকে জানাতে চাই, সেটা হচ্ছে নতুন প্রিমিয়াম ব্যাচে ভর্তি চলতেছে। সো আপনারা যদি চান সেই কোর্সটিতে এনরোল করতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে ভাই, আপনার ইংরেজি যে মার্কটা রয়েছে 35 মার্ক, এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, ওই টেনশন আপনি আমার উপর ছেড়ে দিতে পারেন। তো আপনি নিশ্চিত থাকেন যে আপনি ইংরেজিতে ভালো করবেন, এবং আপনি কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবেন, যারা নতুন আছেন, যে ইংরেজি আসলে এইভাবেই পড়া উচিত। যেমন লিটারেচারের ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। যেমন এই প্রথমে এই ক্লাসটা কিন্তু সাধারণত কেউ দেয় না, কিন্তু আমি কেন দিচ্ছি, কারণ আপনি বোঝেন যে প্রশ্ন কোথা থেকে আসে। এই ক্লাসটা তেমন কিছুই না, কিন্তু এখানে অনেক কিছু জানতে পারবেন। দেখেন, তাহলে আমরা কি বলছি, এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নয়, বিষয়টা বুঝতে পেরেছেন? ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নয় কি রে? বাংলাদেশের একজন কবির সাথে একজন ইংরেজি কবির মিল আছে, তিনি কে জানেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের বাংলাদেশে যেমন জসিমউদ্দিন আমরা বলি না প্রকৃতির কবি, ওরকম উইলিয়াম ওয়ার্ডসও কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনিও কিন্তু প্রকৃতির কবি। আপনারা ড্যাফোডিল কবিতা পড়েছেন না? কেউ আছেন এখানে ড্যাফোডিল কবিতা পড়েছেন কিনা কখনো? ড্যাফোডিল, ড্যাফোডিল শুনেছেন কিনা? ড্যাফোডিল কবিতার কথা শুনেছেন কখনো? ইন্টারমিডিয়েটে পড়ার কথা, এইটে পড়ার কথা, ড্যাফোডিল কবিতা সম্পর্কে জানার কথা। ড্যাফোডিল কবিতা চেনে না এমন কেউই নাই। তো একটু খেয়াল করবেন, এই যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছেন, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নন, তিনি হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের কবি। তিনি কোথাকার কবি? রোমান্টিক পিরিয়ডের কবি। বিসিএস ও রোমান্টিক পিরিয়ডের কবি। তাহলে এখানে জিজ্ঞাসা করছে কে ভিক্টোরিয়ান পিরিয়ডে কবি না, তাহলে উইলিয়াম ওয়াটসন। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন অনেক সময় আমরা বিসিএস তো টেনশনের ব্যাপার, অনেক সময় আমরা পড়ে ফেলতেছি, মানে হু ইজ আ ভিক্টোরিয়ান পোয়েট। এখন আমার মনে হইতেছে যে অ্যালফ্রেড টেনিসন তো ভিক্টোরিয়ান পোয়েট, সাথে সাথে দাগাই দিলাম, এটা মার্ক করে ফেললাম। পরে বাইরে এসে দেখি যে হু ইজ নট ভিক্টোরিয়ান। আপনারা 12th ফেল মুভিটা দেখেছেন কিনা আই ডোন্ট নো, বা সম্পর্কে শুনেছেন কিনা আই ডোন্ট নো। ওর পরীক্ষা আসছে আসলে টেরোরিজম, কিন্তু ও লিখে ফেলছে ট্যুরিজম নিয়ে। সো বিসিএস আসলে একটা প্রেশারের জায়গা, পরীক্ষার হলটাই আসলে একটা প্রেশারের জায়গা। সো যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, জাস্ট মিনিট, আমার একটা কল এসেছে, আমি একটু কলটা নিতে চাই। আমার একটা কল এসেছে, একটু লাইনে থাকবেন ডেফিনেটলি। ওকে, সো যেটা নিয়ে কথা বলছিলাম, হু ইজ নট ভিক্টোরিয়ান পোয়েট, যিনি ভিক্টোরিয়ান কবি কে না, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি না। ইনি কোন যুগের কবি? রোমান্টিক যুগের কবি, রোমান্টিক, হ্যাঁ, রোমান্টিক পিরিয়ডের কবি। ঠিক আছে, পিরিয়ডের কবি। ওকে, সো আপনি এখন একটা এমসিকিউ পড়ে ফেলেন যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি,
আর এখানে ম্যাথু আর্নল্ড, তারপর হচ্ছে রবার্ট ব্রুইং, অ্যালফ্রেড টেনিসন, এরা তিনজনই কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে কবি। আপনি ভাই বিগত বছরে আরো কয়েকটা প্রশ্ন সলভ করেন, দেখবেন কোনো না কোনো পরীক্ষা আসে নিচের কে ভিক্টোরিয়ান পিরিয়ডে কবি, ওইখানে হয়তো আপনি অ্যালফ্রেড টেনিসনের নাম পাবেন, নাইলে আপনি অ্যালফ্রেড টেনিসনের নাম যদি না পান তাহলে আপনি পাবেন রবার্ট বোয়িং এর নাম, নাহলে আপনি পাবেন হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের নাম। এখন অনেকেই কি করে সব মুখস্থ করতে যায়, কেন ভাই? আপনি তো সব মুখস্থ রাখতে পারবেন না। ঠিক একই কাজ আপনারা মেমোরাইজ পার্টের ক্ষেত্রে করেন, আপনারা সব ভোকালি পড়তে চান, সব স্পেলিং পড়ে ফেলতে চান, সব গ্রুপ ভার্ব পড়ে ফেলতে চান, সব প্রিপজিশন, সব স্পেলিং, মানে সব পড়ে ফেলবো, মানে অতি লোভ আমাদের আর কি। আমি একটা লেখা পড়ছিলাম, আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, যে উনি বিসিএস ক্যাডার হয়েছেন, তো লিখেছেন যে বিসিএস ক্যাডার হওয়ার প্রথম ব্যাপারটাই হচ্ছে বেশি মানে প্রথম কৌশলটাই হচ্ছে বেশি কৌশলী না হওয়া। বিসিএস ক্যাডার হওয়ার কৌশল হচ্ছে বেশি কৌশলী না হওয়া। অনেক বেশি কৌশলী হই আমরা, অনেক বেশি বেশি জানি, জানতে চাই, অনেক বেশি পড়তে চাই। আজকে একটা বই কিনছি, কালকে একটা বই কিনছি, কেন রে ভাই? সব বই একই রকম। আপনি একটা বই বারবার শেষ করেন, বারবার রিভাইজ করেন, ওই বই যত রিভাইজ করতে পারবেন একটা বই, বুঝতে পারবেন যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত আসতেছে। আর যত আপনি নতুন বই কিনবেন, বুঝতে হবে যে আপনার চাকরি পাইতে অনেক দেরি। আপনার বই যত পুরনো হতে থাকবে, তত মনে রাখবেন যে আপনি একজন প্রার্থী যে চাকরি পাওয়ার জন্য আগে আসতেছেন। আপনার চাকরি রিজিকের ব্যবস্থা আল্লাহ খুব শীঘ্রই করে দিচ্ছে। আপনি একটা বই এতবার রিভাইজ করবেন যে আপনি নিজেই ভুলে গেছেন যে মনে হয় আমি শতবার রিভাইজ করে ফেলেছি, 50 বার রিভাইজ করে ফেলেছি। তা না, কি করবে? আজকে এমপি3 পড়বে, পরের দিন বলবে যে তাহলে অগ্রদূত বইটা কিনি, পরের দিন বলবে যে ক্যারিয়ার এইডের ওই বইটা পড়ি। হ্যাঁ, নো, যেটা পড়েছেন ওটাই পড়েন, বারবার পড়েন, শতবার পড়ার চেষ্টা করেন। যত রিভাইজ করবেন মনে রাখবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়ছে। তাহলে প্রথম প্রশ্নটা গেল। তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন পেয়ে গেলাম। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি না। ভিক্টোরিয়ান পিরিয়ডের তিনজন কবিকে আমরা পেয়েছি, ম্যাথিউ আর্নল্ড, রবার্ট ব্রুইং, অ্যালফ্রেড টেনিসন, এই তিনজনকে পেয়েছি। তো আপনি এইভাবে জাস্ট শুনতে থাকবেন, লিটারেচার আসলে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা দেখবেন, হুইচ অফ দ্য ফলোইং নোবেলস অজ রিটেন বাই জর্জ ওয়ারওয়েল। জর্জ অরওয়েলের লেখা মানে ইয়াটা কোনটা, নোবেল কোনটা? সো একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। ভাই কোন বইগুলো কেনা উচিত সাজেস্ট করুন। আসলে কোন বইগুলো কেনা উচিত সেটা হচ্ছে এই ক্লাসে সাজেস্ট করতে চাই না, অন্য একটা ক্লাস সাজেস্ট করে দিব। তবে নির্দিষ্ট একটা বই আপনাকে ফিক্স করতে হবে। বই মোটামুটি সবই ভালো, আপনার পছন্দের যে কোনো একটা বইকে প্রত্যেক সাবজেক্টের জন্য আপনি ফিক্স করে ফেলবেন। হ্যাঁ, ফিক্স করে কি করবেন, ওই বইটা আপনি যতবার শেষ করবেন। আপনি প্রাইমারি টার্গেট, আপনি প্রধান শিক্ষকের দ্রুত চাকরি পেতে চান, আপনি ব্যাংকে চাকরি পেতে চান, আপনি বিসিএস চাকরি পেতে চান, আপনি যে চাকরি কভার করতে চান, ভাই বই সাবজেক্টের জন্য একটা সাবজেক্টের জন্য একটা বই ফিক্স করে ফেলেন যে আমি বাংলার জন্য এটাই পড়বো। অমুক রফিক ভাইকে দেখতেছি কালকে মনে করেন যে শিকড় পড়তেছে, তমুক রফিক ভাইকে দেখতেছি যে করিম ভাইকে দেখতেছি পরের দিন অভিযাত্রী পড়তেছে, সো আমি একটা একটা করে বই কিনে নিয়ে আসলাম। উনি আপনাকে বলবে যে ওই বই খুব ভালো, তমুক বই সেই খুব ভালো, ওই বই না পড়লে বিসিএস কে দেওয়া যাবে না। এসব ভুয়া কথায় কখনো পা দিবেন না, একটা বই পড়েন, কারণ সব বই বাজারের বই একই রকম তথ্য রয়েছে, উপস্থাপনাটা ভিন্ন থাকতে পারে। সো আপনি যেটাই পড়েন না কেন একই রকম তথ্য আসলে অর্জন করতে পারবেন। আর দু একটা ভুলের কথা যদি বলেন, সব বইতে আসলে ভুল আছে। হ্যাঁ, যেমন বাংলাদেশে একজন লেখক আছেন যিনি হচ্ছে বলে যে শিবিরের ছেলে মেয়ে বা হচ্ছে বেয়াদবেরা আমার বই পড়বেন না। তো আমি চিন্তা করছি খুব শীঘ্রই আমার একটা বই আসছে, তো ওই ইংরেজি বইটা আপনারা যে একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেলেন, আমি চিন্তা করছি যে এই ইংরেজি বইটাতে লেখা থাকবে যে যে কেউ যেই হোক না আপনি আপনি আমাকে সম্মান না করলেও আমার বিরোধিতা আপনি করতেই পারেন, স্বাভাবিক। আমার সবকিছু আপনার ভালো লাগবে নাকি? আমি কি পীরের জাদা কামিল নাকি যে আমার সবই আপনার ভালো লাগবে? সো আমার কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, হয়তো কিছুই ভালো লাগবে না। সো আমার সমালোচনা করবেন বলে যে আমার বই পড়তে পারবেন না, ব্যাপারটা এমন না। সো যারা আমার সমালোচনা করবেন, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু না, যারা আমার সমালোচনাকারী না, সকলের জন্য বইটা উন্মুক্ত থাকবে। বইয়ের কাজ প্রায় শেষের দিকে চলছে, ইনশাল্লাহ বাজারে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে বইটা ইয়া যাবে। সো হোয়াটএভার, বইয়ের বিজ্ঞাপন দিয়ে ফেললাম মনে হয়, নাম বলিনি, সো বিজ্ঞাপন হয়নি। সো একটু খেয়াল করবেন, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নোভেলস। আচ্ছা শোনেন, একজন লেখকের যখন আমরা পড়বো, তখন তার কোনটা নোভেল, তার কোনটা প্লে, প্লে মানে হচ্ছে নাটক, হ্যাঁ, প্লে মানে হচ্ছে নাটক বোঝায়, কোনটা তার পোয়েম, ঠিক আছে, এইগুলো আমরা একটু নির্দিষ্ট করে পড়বো। কোনটা তার পোয়েম, কোনটা হচ্ছে তার প্লে, কোনটা তার পোয়েম, এগুলোকে আলাদা করে পড়বো। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, প্রথমে ওই লেখকের বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেটা আগে দেখতে হয়, যে এই লেখকের
বিগত বছরে কি কি প্রশ্ন আসছে। আল্লাহ যদি রহম হয়, আল্লাহ যদি সহায় হয়, তাহলে দেখবেন যে আপনি যদি ওই শুধুমাত্র বিগত বছরে ওই লেখকের যে প্রশ্ন আছে সেটার সাথে দুই একটা অতিরিক্ত পড়ে ফেলেন, যেটা বহুল পরিচালিত, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি সবসময় লিটারেচার কমন পাচ্ছেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা সাবজেক্টে আপনি হাইয়েস্ট মার্ক পাবেন না। আচ্ছা, বিসিএস এ 200 মার্ক, আচ্ছা আপনি কি কাউকে দেখেছেন যে 200 মার্ক পেয়ে ফেলি টিকেছে? না। 200 মার্ক পেয়ে কেউ কিন্তু প্লে টিকে না। প্লে টিকে কত? 120, 100, একসময় 99-তে টিকতো, 98-তে টিকতো 200-র মধ্যে। এখন হয়তো একটু বাড়ে, কাট মার্ক বেশি হয়, কম্পিটিশন বেশি, তো 120 হয়, তাই না? কিন্তু আমাদের টার্গেট থাকে আমার মনে হয় প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস হবো না রে ভাই, প্রত্যেকটাই ফুল পাবে না। তবে আমাদের চেষ্টা যেন এটা থাকে যে আমি ফুল মার্ক পাওয়ার চেষ্টা করব, মানে অ্যাটলিস্ট আমার জন্য 80% মার্ক প্রত্যেকটা সাবজেক্টে পাই, তাহলে আমার জন্য বেটার হবে। তবে কোনো একটা সাবজেক্টে মনে করেন যে আপনি 80% পাচ্ছেন না, 50% পাচ্ছেন, তাহলে আরেকটা সাবজেক্টে হয়তো আপনি 100% ভালো পারেন। কারণ মানুষ তো সবগুলো সাবজেক্টে উইক হয় না। কেউ যদি বলেন স্যার আমি সবগুলো সাবজেক্টে উইক, তাহলে আপনি আগে অনেক ফাঁকি দিয়েছেন, ওই ফাঁকিটা বাদ দিয়ে এখন আমাকে অনেক বেশি পড়তে হবে। আচ্ছা, তো এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারেন কিনা একটু দেখতে চাই। এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারেন কিনা? এই প্রশ্নটা আপনারা শুধু গুগলে একবার সার্চ করেন, হ্যাঁ, আপনাদের যদি সুযোগ থাকে এখন, কেউ একটু গুগলে যদি এটা সার্চ করতেন, দেখবেন যে কত পরীক্ষায় যেটা আসে। আর সবাই এখানে কি করে যাবেন জানেন? সবাই দিয়ে ফেলে ফর হুম দ্য বেল টলস, তারপরে হচ্ছে দ্য ক্লক ওয়ার্ক অরেঞ্জ, আবার ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এরকম দিয়ে ফেলে। কারণ মনে করি এটা তো শাল। না রে ভাই, এটাই হচ্ছে ওনার একটা নভেল, উপন্যাস, ঠিক আছে? জর্জ অরওয়েলের একটা উপন্যাস, ঠিক আছে? জর্জ অরওয়েলের একটা উপন্যাস। আচ্ছা, আরেকটা ওনার ইয়ে আছে বিখ্যাত লেখা, সেটা হচ্ছে অ্যানিমাল ফার্মস, একটা লেখা আছে, এটা প্রায় পরীক্ষা আসে, জর্জ অরওয়েলের লেখা। আচ্ছা, দেখেন এই প্রশ্নটা প্রায় পরীক্ষা আসে, টু হিজ কয় মিস্ট্রেস। এই প্রশ্নটা একটু দেখি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই প্রশ্নটা কে লিখেছে, মানে এটা কার কবিতা, মানে এই লেখাটা কার। দ্য পোয়েম দ্য টু হিজ কয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই, এটা কে লিখেছেন একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। আর প্রত্যেকটা লেখকের সম্পর্কে পড়তে পেলে আমার এত ভালো লাগে, মানে এত হিস্ট্রি জানা যায়, আসলে বলার মতো না। আচ্ছা, এই প্রশ্নগুলো তারাই পারবে যারা বিসিএস প্রিপারেশন নেওয়ার শুরুতেই বিগত বছরের প্রশ্নগুলো আগে পড়ে ফেলেছে। ভাই আপনি যার প্রিপারেশন নেন, আপনি প্রাইমারি প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনি প্রধান শিক্ষকের প্রিপারেশন নিচ্ছেন, আপনি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, যার প্রিপারেশন নেন, শেখার ক্ষেত্রে চেষ্টা করবেন ওর বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে। আপনি বোকা হবেন না, একটু চালাক চতুর হতে গেলে এই কাজটা করতে হবে। বিগত বছরে কি প্রশ্ন এসেছে ওইগুলো আগে সলভ করবেন। আপনার কিছু বুঝতে হবে না। আমরা অনেকে কি করি, টপিক ভিত্তিক পড়ে 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 শেষ করতে যাই, না ভাই, এটা ভুল পদ্ধতি। আগে আপনি বিগত বছরের প্রশ্ন দেখবেন, পড়বেন, আপনি কিছুই বুঝতেছেন না, কিছুই পারতেছেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো রিডিং পড়তে পারেন, রাইট? সো আপনি রিডিং পড়ে পড়ে শেষ করেন, করার পরে কি হবে, আপনি বুঝে যাবেন যে কোন কোন টপিক থেকে, কোন লেখক থেকে বারবার প্রশ্ন আসছে। তার মানে আপনি যখন এখন বিস্তারিত পড়া শুরু করবেন, তখন ওই লেখকের ওই টপিকটা বেশি গুরুত্ব দিবেন, ওই লেখকের আর বাকি লেখকগুলোকে, মানে বাকি লেখা যেগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দিতে পারবেন। কিন্তু আপনি যদি আহ একদমই বিগত বছরের প্রশ্ন না পড়েন, তাহলে কি হবে জানেন? আপনার মনে হবে বিশাল সমুদ্রের মধ্য দিয়ে আপনি হাঁটছেন। প্রত্যেকটা সাবজেক্টে এই কাজটা করতে হবে বিগত বছরের। যদি আপনার টার্গেট এবং প্যাশন থাকে বিসিএস, তাহলে আমি বলবো যে আগে 10ম বিসিএস থেকে 50তম বিসিএস কি কি প্রশ্ন আছে পুরোটা পড়ে ফেলেন। আপনি ম্যাথ যেগুলো আছে বোঝেন না, সমস্যা নেই, আপনি দেখে দেখে ম্যাথগুলো করার চেষ্টা করেন। দেখে দেখে না হয় উত্তর দেখে দেখে ম্যাথগুলো করেন। আর এক্ষেত্রে একটু বলি, অনেকের কাছে মনে হয় যে স্যার আমি তো আসলে কিছুই পারি না। আপনি সবই পারেন, আপনার নিজের মধ্যে শুধু ভয়ের কারণ আপনি পারেন না। কারণ কি, আপনি 9-10 পাস করেছেন, এসএসসি দিয়েছেন, দ্যাট মিনস এইচএসসি পাস করেছেন, জিএসসি পাস করেছেন, কতগুলো ধাপ পার করে এসেছেন, অনার্স পাস করেছেন। সো আপনি একেবারে যদি জিরো লেভেলের একজন স্টুডেন্ট হইতেন, আপনি এই পর্যন্ত আসতে পারেন না। তার মানে আপনার মধ্যে কিছু আছে, ওই ব্যাপারটাকে নারিশ করতে হবে। সো আপনি যদি ওই ব্যাপারটাকে নারিশ করতে পারেন, ওই ব্যাপারটাকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে ভালো হবে। ব্যাপারটা আরেকটু উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন হচ্ছে লোহাকে দেখেছেন বাইরে, যখন বিল্ডিং এর বাইরে লোহা ফেলানো থাকে, দেখবেন ওই লোহাতে কিন্তু মরিচা ধরে যায়। তো আমরা যখন কোনো কিছু প্র্যাকটিস না করি, না পড়ি, না পড়তে পড়তেই কিন্তু আমাদের ওই ব্যাপারটা এরকম হয়, ব্রেনটা। সো আপনি যদি রেগুলার একটা, যেমন দেখবেন যে রিক্সাওয়ালা যে হ্যান্ডেলটা ধরে ওটাতে মরিচা ধরে না, কারণ ওটা সবসময় ঘষা মাজা হয়, রাইট? সো আপনার যদি পড়ার মধ্যে থাকেন রেগুলারই, অনেক কিছু বুঝবেন, অনেক কিছু বুঝবেন না, বেশিরভাগ ক্ষেত্রে বুঝবেন না, কারণ আপনি তো এই লেভেলে না। আপনাদের বাংলাদেশের, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের পড়াশোনার কোনো মিল থাকে না। সো আপনি বুঝবেন না অনেক কিছু, এটা স্বাভাবিক, কিন্তু আপনি পড়তে 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 একটা সময় এটাতে হ্যাপিচুয়েটেড হয়ে যাবেন। সো প্রিয় শিক্ষার্থী, 3 নাম্বার প্রশ্নে আপনারা একটু প্রশ্নের উত্তরগুলো দিবেন,
ক্লাসে প্রশ্ন উত্তর দেওয়ার একটা সুবিধা আছে। দেখেন আপনি হয়তো জানেন না টু স্কয়ার মিস্ট্রেসটা এই প্রবলেমটা কার লেখা, কিন্তু আপনি একটা ভুল উত্তর দিয়েছেন। মনে করেন আপনি দিয়েছেন যে হেনরি ভন দিয়েছেন, ভোগান দিয়েছেন, অথবা দিয়েছেন হচ্ছে জন ডান দিয়েছেন, আন্ড্রে মার্ভেল দিয়েছেন, জর্জ হার্ভার্ড দিয়েছেন, যে কোনো একটা দিয়ে দিয়েছেন আন্দাজে। এখন দিলে কি হবে যে আপনারটা যাদের হইছে যে ও এটা তো আমি এই উত্তর দিয়েছিলাম, তারটা তো হয়েছে, আর যারটা হয় নাই সে বুঝতে পারছে, তার আরো বেশি মনে থাকবে যে আমার তো হয়েছিল না, এটা উত্তর আসলে বি হবে। এরকম আসলে মানে ঘটবে আর কি। সো আমরা দেখবেন যে ছোটবেলায় আমাদের অনেক শিক্ষক অনেক সাবাস দিয়েছে, বাহবা দিয়েছে, অনেক কিছু আমাদের মনে নেই, কিন্তু যে টিচার পিটানি দিছিল ওইটা আমাদের ঠিকই মনে আছে। যে টিচার আমাদের একদিন মুখ কালা করে কথা বলছিল ওইটা আমাদের মনে আছে। তো আপনার যদি না হয় ওটা আপনার মনে থাকবে। তো এই জন্য বলবো যে স্যার একটু লেখার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। দেখেন এই প্রশ্নটা বিগত বছরে মিনিমাম 5 বার আসছে, 5 বার, আবার সেই প্রশ্নটা আবার 45তম বিসিএস এ রিপিট হয়েছে। সো আপনি যদি বিগত বছরের প্রশ্ন না পড়েন আপনি কিভাবে জানবেন যে এই প্রশ্নটা রিপিট হয়, রাইট? সো এটা লিখেছেন আন্দ্রে মার্ভেল। এটা কে লিখেছে? আন্দ্রে মার্ভেল। আন্দ্রে মার্ভেল উনি লিখেছেন এটা টু হিজ স্কয়ার মিস্ট্রেস। সো আমরা পরেরটা চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা 4 নম্বর প্রশ্নটা, এলিজাবেথ বেনেট অ্যাপিয়ার্স ইন দ্য নভেল, সো দ্য ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা কোনটায় আছে একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। এই গল্পগুলো যখন আপনি পড়বেন গল্পগুলো সংক্ষেপে পড়ার চেষ্টা করবেন। যদি আপনি গল্পগুলো জেনে যেতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে। আপনি চেষ্টা করবেন যে এই গল্পগুলোর লেখকের এই গল্পের নামগুলো লিখে, প্রাইজ এন্ড প্রেজুডিস লিখে এই গল্পের সামারি পাওয়া যায়। সো ওই সামারিটা ইউটিউব থেকে সার্চ দিয়ে শুনবেন, শুনলে কি হবে ওই গল্পের ইনস অ্যান্ড আউটস আপনি জেনে যাবেন। যদি বিশেষ যেহেতু এখন ভিতর থেকে প্রশ্ন করে, ভিতর থেকে যদি প্রশ্ন করে তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। একটু দ্রুততার সাথে 4 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে ফেলবেন, একটু দ্রুততার সাথে। স্যার আজকে আমরা একটু কথা বলছি প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে। সো যারা যারা একটু দ্রুততার সাথে যুক্ত রয়েছেন দ্রুততার সাথে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনার কাছে কোনটিকে উত্তর মনে হচ্ছে। আপনার ভুল উত্তর মনে হলে আপনি ভুল দিবেন, কোনো সমস্যা নেই। শেষে কিছু টিপস নিয়ে আমি আপনাদেরকে বলবো, এবং আপনাদেরকে একটা শীট দেওয়ার চেষ্টা করব, যে শীটে আসলে একসাথে গোছানো আছে মানে সকল বিসিএস এর লিটারেচারের প্রশ্ন। তো যারা যারা শেষ পর্যন্ত থাকবে আমি বলে দিব যে ওনাদেরকে সবাইকে শীট দিয়ে দেন। আচ্ছা আমি তো ক্লাসটা রেকর্ড দিয়েছি কিনা, ওকে রেকর্ড দিয়েছি, ওকে। সো একটু দ্রুততার সাথে এই প্রশ্নটা একটু লিখে ফেলবেন যে এটার উত্তরটা কি হবে। আমি কিন্তু বলেছি ভাই আপনাকে রেসপন্স করতে হবে, কারণ রেসপন্স না করলে কোনোদিন ক্লাসে হবে না, ঠিক আছে? মানে আপনি কিছুই জানতে পারবেন না আর কি। 4-এর এ লিখছেন, তরিকুল ইসলামের বিসিএস হওয়ার একটা সম্ভাবনা আছে। ছেলেটা খুবই অ্যাক্টিভ একজন ছেলে, উনি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করেন। ভালো লাগে বিষয়টা যে আপনি যে কাজই করবেন মনোযোগ দিয়ে করবেন। দেখেন আমি হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম কোচিংয়ে ক্লাস নিয়েছি, এখন আপনারা আমাকে ক্যারিয়ারে দেখতে পাচ্ছেন। তো একটু বলি, বিষয়টা হচ্ছে তাহলে বাংলাদেশে যেহেতু সবগুলো কোচিং এ প্রায় আমি ক্লাস নিয়েছি, জনপ্রিয় যতগুলো কোচিং আছে, এখন সময় পাই না, যেতে পারি না, দ্যাটস ওয়াই বাসা থেকেই আমাকে সবকিছু কন্ডাক্ট করতে হয়। আমাকে এখন যে ক্লাসে দেখতে পাচ্ছেন স্টুডিও, এই পুরো সেটআপটা আমার নিজস্ব, এখান থেকে ক্লাস কন্ডাক্ট হচ্ছে, ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে টিচাররা স্টুডিওতে এসে ক্লাস নেন, আমি বাসা থেকে পুরোটা কন্ডাক্ট করতে পারি কারণ ফুল সেটআপ আমার বাসায় আছে। সো যেখানে এই সুবিধা থাকে সেখানে আমি ক্লাসটা নিতে পারি। সো একটু এই কথাটা কেন বলতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে আমি তো সবগুলো কোচিং এ ক্লাস নিয়েছি, রাইট? তার মানে যারা ক্যাডার হইতেছে তারা মনে করেন যে কোনো একটা কোচিং থেকে ক্যাডার হইতেছে না, আবার কোনো একটা কোচিং থেকে ক্যাডার হইতেছে, তার মানে এখানে আমার কোনো কৃতিত্ব নেই, কারণ সব জায়গায় তো আমি একই রকম পড়াইতেছি। তাহলে কৃতিত্ব কার? স্টুডেন্টের। তাহলে স্টুডেন্ট যদি শিখতে চায় ও আমার এখান থেকেও শিখতে পারে, ও অন্য জায়গা থেকেও শিখতে পারে, ও অন্য এক জায়গা থেকে শিখতে পারে, কিন্তু সব জায়গায় কিন্তু আমি একাই ক্লাস নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যেখানে আছেন সেইখানে ব্যাপারটাকে ভালো করে দেখার চেষ্টা করুন। এই যে বললাম বইয়ের ব্যাপারটা যেমন, কোচিং এর ব্যাপারটাও সেরকম। আমরা ভিন্ন ভিন্ন কোচিং এ ঢু মারতে থাকি, নিজের আর পড়াশোনা হয় না। যেখানে এসেছেন ওইখানে পড়াশোনাটাকে স্টেবল হয়ে করতে থাকেন। আচ্ছা, সো একটু দেখবেন এলিজাবেথ বেনেট যে অ্যাপিয়ার্স ইন দ্য নভেল ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা পাওয়া যায় হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস যে ইয়েটা আছে সেই নভেলটাতে পাওয়া যায়। সো প্রাইড এন্ড প্রেজুডিস এই নভেলে পাওয়া যায়। তো এইটা বিগত বছরের পরীক্ষায় 7 বার এসেছে, 7বারও এসেছে, আবার এই যে বিসিএস এ আসছে। আর শুধু বিসিএস এ তো 7বার গেল, এটাতে আপনি বিগত প্রশ্ন যদি দেখেন, বিগত বিভিন্ন চাকরি দেখেন, তাহলে আপনি মিনিমাম 15+ পাবেন যে প্রাইড এন্ড প্রেজুডিস এই টপিকটা থেকে। আচ্ছা পরেরটায় চলে যাব, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখেন, জন ডন জোয়ান যেটা রয়েছে,
ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই, এটা কে লিখেছেন? খুবই সহজ একটা বিষয় এবং এর একটা ইন্টারেস্টিং কাহিনী আছে ডন জুয়ানের। কাহিনীগুলো আপনাদেরকে বলবো ক্লাসে যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো, তখন প্রত্যেকটা কাহিনী বলবো, যেগুলো কাহিনী আপনার জানা উচিত এবং যেগুলো কাহিনী থেকে প্রশ্ন আসে। যেমন শেক্সপিয়ারের ম্যাক্সিমামই আমাকে কাহিনী বলতে হবে, কাহিনীগুলো শুনতে ভালো লাগে, গল্প তো শুনতে অনেকের ভালো লাগবে, দেখবেন ওই ক্লাসে আপনি মজে যাবেন যে স্যার এরপর কি হইলো। আবার কিছু কিছু জিনিস এমন জায়গায় যে শেষ হয়েছে আপনার মনে হবে স্যার এটা কোথায় শেষ করলেন, আর নেই এরপরে কি, এরকম মনে হবে, ছোট গল্পের মতো লাগবে। তো যখন গল্পগুলো বলবো তখন আর এগুলো গল্প করে বলা একটা সুবিধা আছে, আপনি নিজে নিজে পড়লে ওটা মনে থাকে না, থাকার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনি যখন গল্প আকারে শুনতেছেন, একটু মজা একটু ফানের মাধ্যমে আমার মুখ থেকে শুনবেন, তখন ব্যাপারটা আপনার কাছে ইজি মনে হবে, ও এটা তো ওই ক্যারেক্টারের হবে, এটা তো ওই লেখকের হবে। আচ্ছা, সো ডন জুয়ান এটা আসলে কার লেখা একটু দ্রুত লিখে ফেলবেন, দ্রুততার সাথে লিখে ফেলবেন। ডন জুয়ান এটা কার লেখা, এটা দ্রুততার সাথে লিখে ফেলবেন। তরিকুল লিখে ফেলেন, বাকি যারা যুক্ত রয়েছেন একটু লিখে ফেলেন, ভাই আপনারটা ভুল যাক কিন্তু আপনি লিখে ফেলেন। দেখেন এইখানে যে চারজন কবি আছে না, চারজন থেকে বিগত বছরে বারবার প্রশ্ন এসেছে। ডাব্লিউ বি ইয়েটস, আপনি এফ বি ব্রোয়িং, তারপরে হচ্ছে আলেকজান্ডার পোপ, এটা থেকে তো অনেকবার প্রশ্ন আছে। এই লেখকের যে কটা লেখা আছে সব একদম টানা ঠোঁটস্থ করে ফেলতে হবে। এরপর হচ্ছে জর্জ গর্ডন বাইরনের লেখা থেকে এসেছে। তো যাই হোক, একটু আমাকে জানান যে এই ডন জোয়ান এইটা কে লিখেছেন, কম্পোজ করেছেন বা লিখেছেন, একই ধরনের বিষয় বোঝায়। তো একটু দ্রুততার সাথে একটু লিখে জানান যে এটা কে লিখেছেন। ভাই আপনি বলেছি তো আপনি ভুল উত্তর দেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে অ্যানালাইসিস করতেছি যে কি ধরনের প্রশ্ন আসে। তার মানে আমরা এখন দেখতে পারলাম 5টা প্রশ্ন সলভ করে যে লেখক সম্পর্কে প্রশ্ন আসতে পারে, আবার ওটা কে লিখে, মানে একটা লেখা দিয়ে বলতে পারে, একটা পোয়েম, একটা নাটক, একটা নোবেল দিয়ে বলতে পারে ওটা কে লিখেছে, আবার বলতে পারে যে এই লেখক নিজে কোনটি লিখেছে, আবার ক্যারেক্টারও আসতে পারে, সেগুলো আমরা দেখবো। আমরা 45 নম্বর বিসিএস এর প্রশ্ন সলভ করছি। ওকে, এফ ভি ব্রয়িং লিখছেন। আচ্ছা, আহ, এইটা মেয়েটাকে রেবেকা ইসলাম পুষ্পর উত্তরটা সঠিক হয়েছে, তরিকুলের উত্তরটা সঠিক হয়েছে। এটা হচ্ছে জর্জ গর্ডন বায়রন লিখেছেন এই লেখাটা ডন জোয়ান। গল্পটা যদি শুনবেন তখন বুঝতে পারবেন যে ডন জোয়ান কে। আচ্ছা, এরপর একটা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স চলে আসলো কেমনে? আচ্ছা, আহ এই প্রশ্নগুলো বাদ ভাই, এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখন দেখবো না। যেমন দেখেন এই প্রশ্নটা একটা অসাধারণ একটা প্রশ্ন। দেখেন এইটা ইম্পারেটিভ সেন্টেন্স না, কারণ এর সাবজেক্ট আছে ভার্ব আছে, এটারও সাবজেক্ট আছে ভার্ব আছে, ইম্পারেটিভ সেন্টেন্স না, এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো না, তবে এই প্রশ্নটা না বলার লোভ সামলাইতে পারলাম না তাই বলতেছি। এইটা প্রশ্ন চিহ্ন আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু শিক্ষার্থীরা বিপদে পড়েছে এই প্রশ্নটা নিয়ে, এইটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে কিনা। কারণ এইখানে যদি এই চিহ্ন রয়েছে, এটা তো এক্সক্লেমেটরি হওয়ার কথা, এক্সক্লামেটরি, রাইট? আবার এই সেন্টেন্সটা যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। সো ডেফিনেটলি এই উত্তরটা হয়েছিল এ, এই উত্তরটা নেওয়া হয়েছিল এ। আর বাংলাদেশে একটা সমস্যা আছে, যেমন আপনি ইউপিএসসি যেটা বা ডাব্লিউবিসিএস যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান যেটা, সেটা কিন্তু ইউপিএসসি ওরা কি করে, পরীক্ষা নেওয়ার পরে ওদের প্রশ্নপত্রের উত্তর সহ দিয়ে দেয়, উত্তর সহ সরবরাহ করে যে ওরা কোনটাকে উত্তর হিসেবে নিয়েছে। তো বাংলাদেশে এরা কিন্তু আহ, আপনার পিএসসি কখনো উত্তর দেয় না। এরা উত্তর দেয় না কারণ এমন ঝামেলায় পড়ে যাবে যে এমন লেখক আছে, এমন অনেকেই আছেন কোচিং এর টিচার, এমন ভাবে ধরবে যে পিএসসি নামে দেখা গেলো মামলা করলো যে এইটার উত্তর তো কোনোভাবেই এটা হবে না। কারণ পিএসসি কোথা থেকে প্রশ্ন করে, এখনকার ছেলে মেয়ে এত আপডেট, সেখান থেকে ওরা বের করে নিয়ে আসে। আর এটা তো মাথা খাটায় প্রশ্ন করে না, এখান থেকে কপি, সেখান থেকে কপি, অমুক থেকে থেকে কপি। এই জন্যই বলছি যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। সো এই জন্য বাংলাদেশের পিএসসি আসলে যে কোনটা উত্তর নাই এটা আসলে বোঝা যায় না, তবে উত্তর আসলে এটা হবে। যাই হোক, আমরা এটা দেখবো না, আমরা আজকে ল্যাঙ্গুয়েজ থেকে কোনো প্রশ্ন সলভ করব না। এটা বাদ। এই যে ইউলিসিস, ইউলিসিসের দুটি লেখা আছে, ইউলিসিস নামে এরকম দুটি লেখা আছে, দুইটি লেখা থেকেই বারবার প্রশ্ন আসে। তো এই ইউলিসিস যে লেখাটি রয়েছে, এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি কার লেখা একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। আপনার যেটা মনে হইতেছে আন্দাজে একটা উত্তর আপনি দেন, কোনো সমস্যা নেই, দেন, আমরা দেখবো আসলে কোনটা উত্তর। ঠিক আছে, একটু দ্রুততার সাথে লিখবেন ইউলিসিস কার লেখা। 15টা প্রশ্ন সলভ করার পরে একটা টানবো, অনেকগুলো প্রশ্ন সলভ করবো কয়েকটা বিসিএস এর। 15টা প্রশ্ন সলভ করার পরে একটা সীমারেখা টানবো, একটা অ্যানালাইসিস টানবো, একটা অ্যানালাইসিস দাঁড় করাবো,
যে আসলে কি হইলো, হ্যাঁ, কিভাবে আসলে অ্যানালাইসিস করতে হয়, আপনি প্রত্যেকটা সাবজেক্ট আসলে কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে কথা বলবো। অনেকে বলে না বিসিএস এই পড়তে হবে ওই পড়তে হবে, কিন্তু যারা প্রকৃত মেধাবী শিক্ষার্থী বা প্রকৃত বিসিএস ক্যাডার, তা মানে আবেদ ক্যাডার না, তাদের কাছ থেকে যদি পরামর্শ পান দেখবেন ওরা আপনাকে অসাধারণ কিছু আইডিয়া দিবে, যে ভাই আপনি আগে দশম বিসিএস থেকে বিগত লাস্ট যে বিসিএসটা হয়েছে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সলভ করেন, করার পরে প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে করেন এই করেন। সো যেটা আমি আজকে আপনাকে দেখাবো যে কি করতে হবে আসলে। সো আমরা ইউলিসিস দেখতে পাচ্ছি যে কার লেখা, একটু দ্রুততার সাথে লিখে ফেলবো ভাই, আপনার উত্তর ভুল হলেও লিখতে হবে, সঠিক হলেও লিখতে হবে। এটা হচ্ছে অ্যালফ্রেড টেনিসনের লেখা। এবার আপনি একটু খেয়াল করেন বিগত যে কটা প্রশ্ন সলভ করেছেন তার মধ্যে এদেরকে আপনি কয়েকবার দেখেছেন, এই অ্যালফ্রেড টেনিসনকে, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, এই রবার্ট ব্রুইং সম্পর্কে দেখেছেন না? তাহলে এই যে আটটা প্রশ্ন সলভ, আটটা না দুইটা, মাঝখানে দুইটা বাদ, তাহলে হচ্ছে ছয়টা প্রশ্ন সলভ করলেন। ছয়টা প্রশ্নের মধ্যেই বারবার আপনি একে দেখেছেন, বারবার একে দেখেছেন, বারবার একে দেখেছেন, এই তিনজনকে আপনি দেখেছেন। তাহলে আপনার কি করতে হবে, আপনি তো একটা বই খোলার পরে দেখবেন যে সাহিত্যের বই এত মোটা, অর্থাৎ যতগুলো বই আছে সব এই সাইজের। তো এটা দেখার পরে তো আপনি হতাশ হয়ে যাবেন যে কি পড়বো ভাই, কিছুই তো মনে থাকে না। তো আপনাকে এই তিনজন লেখককে স্পেসিফিক্যালি একটা পিরিয়ড থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করতে হবে, এই লেখকের আবার সব থেকে গুরুত্বপূর্ণ লেখা কোনগুলো সেটা আইডেন্টিফাই করতে হবে। করার পরে সেই যে গুরুত্বপূর্ণ লেখাগুলো আপনি আইডেন্টিফাই করেছেন, সেই লেখার একটু ইনডেপথ, একটু ডিটেইলসে পড়তে হবে। ডিটেইলস, তো অনেকেই বলে না যে ডিটেইলস থেকে প্রশ্ন আসছে, এত ডিটেইলস কিভাবে মনে রাখবো স্যার? তো আপনি তো ভাই প্রশ্ন অ্যানালাইসিসই করেন নাই, আপনি কিভাবে বুঝবেন যে আসলে সব ডিটেইলস আপনাকে পক্ষে মনে রাখা সম্ভব? একজন বুয়েটের শিক্ষার্থী কিভাবে সে সব মনে রাখতেছে? আপনি বলতে পারেন যে স্যার সে তো বিশাল মেধাবী, একজন বুয়েটের শিক্ষার্থীর জন্য সব থেকে কঠিন তো ইংলিশ লিটারেচার, কারণ ইংলিশ লিটারেচার তো কিছুই জানে না, কিছুই বোঝে না, কোনোদিন পড়ে নাই। তো ও কি করেছে, ও তো আপনার মতো গর্ধবের মতো পড়ে নাই। ও কি করছে, মানে আমার মতো গর্ধবের মতো পড়ে নাই, শুধু আপনি না। ও কি করছে, ও বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করছে। দেখেন বিগত ছয়টা প্রশ্ন, আপনি 15টার প্রশ্নের মধ্যে ছয়টাই দেখতে পাচ্ছেন যে ছয়টা প্রশ্নেই এরা তিনজন ছিল। তাহলে এই তিনজন থেকে পড়তে হবে। এরপর দেখেন আপনি যখন পড়তে যাবেন তখন দেখবেন এসটি কলেজ বাদ দিয়ে আপনি কখনো পড়াশোনা করতে পারবেন না। এসটি কলেজ এত বড় ইম্পর্টেন্ট একটা টপিক, এত বেশি ইম্পর্টেন্ট একটা লেখক। আচ্ছা দেখেন আমি একটু সামনের দিকে চলে যাই। এখানে দেখেন উজাই মেন্ডিস। এই উজাই মেন্ডিস নিয়ে একটা কথা আছে, গল্প আছে। উজাই মেন্ডিসের বিশাল বড় মাথা থাকে, সেটা এক সময় মানে কারণ দম্ভক্তি করে উজাই মেন্ডিস বড় একটা ইয়া বানায়, বড় মাথা, বিশাল মাথাওয়ালা, বিশাল দেহি, অনেক বড় ইয়া বানায়। তো সেটা এক সময় ভেঙে চুরমার হয়ে সেই মাথাটা ভেঙে নিচে এসে পড়ে, মানে তার ইয়াটা নত হয়ে যায়। তো যাই হোক এসব কাহিনী আমি একটু পরে বলবো আপনাদেরকে। তো এই উজাই মেন্ডিস যে কবিতা রয়েছে, এই কবিতাটা কে লিখেছেন একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন, একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। দেখেন পিবি শেলি, ডাব্লিউ বি ইয়েটস, তারপরে হচ্ছে আহ এই যেমন পিবি শেলির একটা প্রশ্ন 41তম বিসিএস এ সম্ভবত এসেছিল, যে এই পিবি, এই পিবির মিনিংটা কি, পিবি, পার্সি বিসি শেলি, রাইট? প্রশ্ন এমন জায়গা থেকে, রবার্ট ফ্রস্ট থেকে অনেকবার প্রশ্ন এসেছে। আর যদি প্রশ্ন হার্ড হয় তখন কাদের থেকে প্রশ্ন আসে, তখন এই এডমন্ড স্পেন্সার, তখন এই টমাস হার্ডি, এদের থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? আর যখন সহজ প্রশ্ন হয় তখন কার থেকে প্রশ্ন হয়, তখন এই রবার্ট ফ্রস্ট, পিবি শেলি, পিবি শেলির বন্ধু আছে তার থেকে প্রশ্ন হয়। আচ্ছা, সো একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন যে হু রোড দ্য পোয়েম ওজাইমেন্ডিয়াস, এই প্রশ্নটা কে লিখে, এই ইয়াটা কবিতাটা কে লিখেছেন? তো এটা বোঝাই যাইতেছে যাকে নিয়ে আমি বেশি কথাবার্তা বলেছি সেই লিখেছেন, তিনি হচ্ছেন কে, পিবি শেলি। পিবি শেলি কিন্তু খুব অল্প বয়সে মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন এবং তার কবরে কি লেখা ছিল সেসব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো যখন আমরা শুধু পিবি শেলি নিয়ে কথা পড়াশোনা করবো। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি মুখস্থ করে যত না জানতে পারবেন তার থেকে বেশি মনে রাখতে পারবেন, বিশ্বাস করেন আপনি আমার গল্পগুলো শুনে। গল্পগুলো অসাধারণ ভাবে আপনার সামনে উপস্থাপন করা হবে, কিছু কিছু গল্পকে ভিজুয়ালও করা হবে, হ্যাঁ, মানে ভিডিওর মাধ্যমে দেখানো হবে আর কি, ইউটিউব থেকে সরাসরি। এখন এগুলো তো একজন স্টুডেন্ট হিসেবে এত কিছু খুঁজে বের করার মতো সময় আপনার নেই, বা আপনি এইভাবে প্রিপারেশন নিতে গেলে তো আপনার 7-8 বছর লেগে যাবে, রাইট? সো অতদিন পর্যন্ত আপনি বেকার থাকতে পারবেন না। সো একজন টিচার বা মেন্টরের কাজ কি, ওই ব্যাপারগুলোকে একত্রে এনে আপনার সামনে উপস্থাপন করে আপনাকে টেবিলে, ডাইনিং টেবিলের মতো করে সাজায় দেওয়া, আপনি শুধু ওইটাকে খাবেন, গ্রহণ করবেন। So, claim your bride is the protagonist of the novel. এই যে দেখেন অনেকে বুঝতেই পারবেন না যে প্রোটাগনিস্ট কি। একটা নাটকের, একটা উপন্যাসের, একটা সিনেমার মূল যে ক্যারেক্টারটা সেই হচ্ছে প্রোটাগনিস্ট। তো আপনি যদি এই ব্যাপারটা নাই জানেন তো আপনি তো বুঝবেনই না যে প্রোটাগনিস্ট কি। আসলে উত্তর তো জানা দূরের কথা, আমি প্রোটাগনিস্ট মানেই তো জানি না, উত্তর কেন খুঁজে বের করবো,
রাইট? সো লিটারারি কিছু টার্ম আছে, কোন ক্যারেক্টারকে কি বলা হয়, তারপর এই ব্যাপারগুলো জানতে হবে। যেমন আমি আজকে একটু উদাহরণ দেখাবো কিনা আপনারা যদি বলেন তাহলে আমি দেখাবো। কিছু টার্মিনোলজি আছে যেগুলো না বুঝলে আপনি অনেক কবিতা বুঝতে পারবেন না, কবিতার লাইন কিন্তু উঠাই দিয়ে বলতে পারে এটা কিসের উদাহরণ, এটা কোন লিটারারি টার্মের সাথে মেলে, সো আপনি সেটা বুঝতে পারবেন না। সো ওইগুলো দেখাবো আমি আপনাকে, ছবির মাধ্যমে কিভাবে ভিজুয়াল করা যায় সেটা বুঝাই দিব। হ্যাঁ, আমি ডেমো দিচ্ছি, আগে এই একটা বিসিএস এর প্রশ্ন একটু শেষ করি, আপনারা একটু এই বিসিএস এর প্রশ্নগুলো একটু বলেন, তারপর আমরা বলছি। একটু দ্রুততার সাথে 10 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলেন। 10 নম্বরে কি আপনারা সি দিচ্ছেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া? নো, এটা তো কখনোই হবে না। এ প্যাসেজ টু ইন্ডিয়া এই প্রশ্ন থেকে তো এটা আসবেই না কোনোভাবে। সো একটু দ্রুততার সাথে বলবেন কোনটা হতে পারে। আহ ডেভিড কপারফিল্ডের গল্পটা পড়বেন, জানার চেষ্টা করবেন ইউটিউব থেকে, তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কেমন। আচ্ছা, আমাকে একটু বাসার মালিক ফোন দিচ্ছেন, আমি একটু রিসিভ। বুঝতে পারেন বাড়ির মালিক 6 তারিখে কেন ফোন দেয়। বাসা ভাড়া আসলে বাড়ির মালিকদের মনে হয় যে ওনারা এটা নিয়েই আসলে চলেন, এমন মনে হয়। উনি একজন কোটিপতি মানুষ, অনেক টাকা পয়সা। তারপর মাস শেষে এই 15-16 হাজার টাকা না হলে মনে হয় যে ওনাদের সবকিছু থেমে থাকে। যাই হোক whatever, সমস্যা নেই, যার প্রাপ্য তাকে সময় মতো দিতে হবে। অ্যাটলিস্ট বাসা বাড়ার জন্য 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া উচিত। যাই হোক, আমি আসলে হয় কি অ্যাকাউন্ট ট্রান্সফারে অভ্যস্ত তো, উনি আসলে হাতে হাতে নেন বা বিকাশে মাঝে মাঝে পাঠাইতে হয়। সো আমার জন্য এটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সমস্যা নেই, আমরা দেখি কি করা যায়। প্রিয় শিক্ষার্থী, একটু দ্রুততার সাথে জানাবেন যে আসলে আহ এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে। সো এইটা হচ্ছে প্রোটাগনিস্ট হচ্ছে কিসের, কোন নভেলে, এটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ এটা। সো আপনি একটু খেয়াল করেন, এর একটা অপরিচিত প্রশ্ন আপনার কাছে থাকবে পরীক্ষায়। সো আপনি সবগুলো এরকম পরিচিত লেখা পাবেন না, যেমন আপনার এটা পড়ার মধ্যে আছে, এই অ্যাডাম বেইট পড়ার মধ্যে আছে, প্যাসেজ টু ইন্ডিয়া, এগুলো সব পড়ার মধ্যে থাকবে, কিন্তু দেখেন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ এরকম একটা আনকমন প্রশ্ন মাঝে মাঝে আপনার থাকবে। সো পরীক্ষার হলে এই ধরনের আনকমন প্রশ্ন সলভ করার সুযোগ আছে। কিভাবে স্যার? যেমন আপনি এইটা ডেভিড কপারফিল্ড সম্পর্কে তো আপনার জানা আছে, তাহলে আপনি বুঝতেন যে ইয়োভাইট এটার না। এবার আপনি অ্যাডাম বেড সম্পর্কে আপনার ধারণা আছে, তাহলে বুঝতেন আপনি এটাও না। আবার এই প্যাসেজ টু ইন্ডিয়া আপনি বুঝছেন যে এটারও না, তাহলে কোনটা উত্তর হবে? তাহলে এটা। আপনাকে মাঝে মাঝে এভাবে প্রশ্নের উত্তর দিতে হতে পারে, বিষয়টা বুঝতে পারছেন? সো ডিরেক্টলি কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিছু প্রশ্ন ইনডিরেক্টলি উত্তর দিতে পারবেন। সো অনেকেই বলবে যারা নতুন তার কাছে মনে হবে স্যার এই লেখা তো জীবনেও দেখি নাই, এর ক্যারেক্টার আমি কেমনে জানবো? অবশ্য যে বিসিএস ঠিক আছে, ওর কাছে বিষয়টা সব থেকে সহজ প্রশ্ন লেগেছে। এটা কেন? কারণ ও তো এটা জানে, এটা জানে, এটা সম্পর্কে জানে, তার এই তিনটাতে যেহেতু এই ক্যারেক্টারটা নাই, তার ডেফিনেটলি এটা হবে, কারণ অপশনই তো চারটা, তিনটা বাদ দিয়ে ফেলছেন, তার উত্তর এটা হবে। সো আপনাকে এভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। যারা কঠিন প্রশ্ন দু একটা যখন দেখেন লিটারেচার সহ ল্যাঙ্গুয়েজে, তাদেরকে আমি এই কথাটা বলি যে আপনি অপশন বাদ দিয়ে করেন। যারা আমার ক্লাসগুলো করেছেন, গ্রামাটিক্যাল ক্লাসগুলো, তারা নিশ্চয়ই ইয়া করতে পারবে যে আমরা কোনটা কোনটা হবে না ওইগুলোকে বাদ দিয়ে দিই, যে এগুলো হবে না, তাহলে যেটা থেকে গেছে ওইটাই তো উত্তর হবে, কারণ তিনটাই তো বাদ হয় নাই। বা অনেক ম্যাক্সিমাম সময় কি হয়, দুইটা বাদ যায়, দুইটার মধ্যে একটু কনফিউশন থাকে। যখন কোনো প্রশ্নে 50-50 কনফিউশন থাকে তখন সেটাকে দাগানো যায়। ঠিক আছে? আচ্ছা, ডেসডিমোনা, দেখেন এই প্রশ্নটা, এই ডেসডিমোনা হচ্ছে আমাদের অথেলো নামে একটা লেখা আছে, সেই অথেলোর একটা গল্প। ও, উত্তরিত বলে ফেললাম। তো এই শেক্সপিয়ারের একটা নাটক যেখানে অথেলো হচ্ছে নায়ক, তার নায়িকা হচ্ছে ডেসডিমোনা। এই গল্পটা অনেকেই হয়তো পড়ে থাকবেন। পড়েছেন কে কে, একটু শুনি দেখি। অথেলোর গল্পটা কেউ জানেন? অথেলোর গল্প কেউ পড়েছেন এখানে, কেউ জানেন? না জানলে বলি আপনাদেরকে, শুনবেন না হয় একটা গল্প বলে। আচ্ছা শোনেন, তাহলে মজা করে শুনবেন। অথেলো, আচ্ছা একটু বসে বসে বলি, আসলে সারাদিন অফিস করে এসে আহ, দাঁড়ায় ক্লাস নেওয়াটা একটু টাফ, একটু বসে বসে বলি। আমি ভাবছি যে এরকম গল্প বলা শুরু করব খুব শীঘ্রই ইউটিউবে, ফেসবুকে, যে ছেলেমেয়েরা গল্প শুনে শুনে ইয়া করুক। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম, এই অথেলো লেখাটা হচ্ছে
এখানে সবগুলো ইয়ার লেখা, এই কিং লিয়ার থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে, হ্যামলেট থেকে এসেছে, ম্যাকবেথ থেকে এসেছে, তারপরে অথেলো থেকে এসেছে। ইভেন এদের যে ডায়লগ গুলো আছে, ওনারা ওই নাটকের মধ্যে যে ডায়লগ গুলো দিয়েছে, অসাধারণ অসাধারণ ডায়লগ আছে, সেখান থেকেও আসে। হ্যাঁ, সেগুলো বলা হয় যে এটি কোন রাইটারের লেখা, বা এটা কোন নাটকের লেখা, কোন নাটকের উক্তি, এরকম ভাবে প্রশ্ন আসে। শেক্সপিয়ার থেকে এত বেশি প্রশ্ন আসে আসলে। শেক্সপিয়ার ছাড়া প্রশ্ন হয় না লিটারেচারের। আর প্রত্যেকটা প্রশ্ন বিসিএস সলভ করে দেখবেন যে শেক্সপিয়ার থেকে প্রশ্ন আছেই। এবং সেগুলো সবসময় কমন প্রশ্নই থাকে। আচ্ছা, সো অথেলো নিয়ে যেটা কথা বলছিলাম, সে অথেলোটা হচ্ছে, অথেলো একজন মহাবীর, মহানায়ক, মহাসেনাপতি। হ্যাঁ, মানে সে একজন বিশাল যোদ্ধা। সে যেখানে যায় সেখানে যুদ্ধ জয় করে আসে। তো যুদ্ধ জয় করে এসে এলাকার নামগুলো আমি বলছি না, কারণ গল্প অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি গল্পটাকে ছোট করে বলছি। তো একটা এরকম বিভিন্ন জায়গা জয় করতে করতে সে তার যখন রাজ্যে ফিরে আসে, একটা ভিন্ন রাজ্যে ভ্রমণে যায়, তখন সেইখানে ডেসডিমোনার সাথে তার সাক্ষাৎ হয়। এবং ডেসডিমোনার বাবা যে রাজ্যের চাকরি করে, যে রাজার চাকরি করে, সেই রাজ্যে সে আসে আসলে। তো একটা রাজ্যে এসেছে, সেই রাজ্যের রাজার কর্মচারী হচ্ছে ডেসডিমোনার বাবা। সো এই ডেসডিমোনার বাবা চাইতেন যে সে, ডেসডিমোনা যেহেতু অনেক সুন্দরী, তাকে সবাই পছন্দ করতো। ডেসডিমোনাকে সে অনেক ভালো ঘরে বিয়ে দিবে, বা অনেক কোনো একটা রাজার ছেলের সাথে বিয়ে দিবে আর কি, রাজার কর্মচারী যেহেতু। তো এরকম চিন্তা ভাবনা। তো অথেলো যখন আসতো, তখন অথেলো তার বীরত্বের কাহিনী শোনাইতো, বিভিন্ন যুদ্ধের গল্প শোনাইতো। এই গল্প শুনে শুনে ডেসডিমোনা অথেলোর প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে গেলে কি হয়, এটা কিন্তু ট্র্যাজেডি একটা নাটক। হ্যাঁ, ট্র্যাজেডি হচ্ছে যে গল্পের কাহিনীর শেষে দুঃখ বা সবকিছু ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তো অথেলোকে আবার এই ডেসডিমোনার বাবা পছন্দ করতো না, যে ওর সাথে বিয়ে দেবো না, বিয়ে দিব আমার মেয়েকে রাজার ছেলের সাথে। আবার যে বললাম না, ডেসডিমোনাকে অনেক ছেলেরা পছন্দ করতো। ইভেন অথেলোর যে সেনাপতিরা আছে, সহ সেনাপতি, অথেলো তো মূল সেনাপতি, তার যে সহ সেনাপতিরা রয়েছে, তারাও কিন্তু ইয়াকে পছন্দ করতো। ইয়াগো নামে একজন তার সেনাপতি আছে, আরেকজন ছিল ক্যাসিও, তারাও ডেসডিমোনাকে পছন্দ করতো। এখন অথেলোকে তো ডেসটিমোনা বিয়েই করবে, তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তো তখন আম, উম, ডেসটিমোনার যে মেয়েটার যে বাবা, সে তার ওই অথেলোকে বোঝাচ্ছে যে দেখো, ডেসটিমোনার চরিত্র কিন্তু ভালো না, ও কিন্তু অনেক ছেলের সাথে প্রেম টেম করে, এরকম বলেছে। তো এর সত্ত্বেও অথেলো আসলে এগুলোকে কানে নেয়নি, অথেলো আসলে ওকেই বিয়ে করবে। এরপরে বিয়ে হয়ে যায়, তারা বিয়ে করতে চায়। এখন রাজার কাছে ডেসডিমোনার বাবা বিচার দেয় যে আমার মেয়েকে সে ভুলভাল বুঝায় বিয়ে করতে যাচ্ছে। তখন রাজা বলে যে আপনার মেয়ে তো প্রাপ্তবয়স্ক, তারা চাইলেই বিয়ে করতে পারে। সো সে তখন একটু বিপাকে পড়ে যায়, রাজা যেহেতু সম্মতি দিয়ে দেয়, তখন বাধ্য হয়ে বিয়ে দিয়ে দিতে হয়। দেখেন, বাবা কিন্তু তার মেয়ের হাজবেন্ডের মনে একটা সন্দেহের বীজ ঢুকাই দিছে, যে আমার মেয়ের চরিত্র কিন্তু খুব বেশি ভালো না। হ্যাঁ, তো ওইটা তো সে আমলে নেয় নাই, ওটা তো উম, ওইভাবে ওই সময় গ্রহণ করে না সে, কারণ তখন তো সে গভীর প্রেমে আচ্ছন্ন, রাইট। সো অথেলো ডেসডিমোনাকে ভালোবেসে একটা রোমাল দিয়েছে। অথেলো ডেসডিমোনাকে ভালোবেসে একটা কি দিয়েছে, রোমাল দিয়েছে। সরি সরি, ডেসডিমোনা হচ্ছে অথেলোকে ভালোবেসে তাকে একটা রোমাল দিয়েছে। তো এই রোমালটা নিয়ে আসলে মূলত কাহিনী। তো এইভাবে সবকিছু চলতে আছে, সবাই সুখে শান্তিতে আছে। তো এই ইয়োগো এবং কেসিও, যে অথেলোর দুই সেনাপতি, তাদেরও কিন্তু এই ডেসডিমোনাকে কাছে পেতে ইচ্ছা হয়। এবং তাদেরও ইচ্ছা হয় যে তারা ডেসডিমোনাকে তো পায় নাই, এটা বাদ, তারা এখন চায় অথেলো যে প্রধান সেনাপতি, সেও একসময় প্রধান সেনাপতি হবে। তো দুইজনেই হচ্ছে হলে মারামারি করে যে কখন আসলে অথেলোকে ফেলে দেওয়া যাবে, অথেলোকে সরাই দেওয়া যাবে, তাহলে হয় ইয়েগো নাহলে কেসিও, যে কোনো একজন সেনাপতি হবে। তো একটা সময় কি হয়, ওই রুমাল যেটা, সেটা আসলে হারায় যায়, রুমালটা হারায় যায়। যাওয়ার পরে আহ সেই রুমালটা পায় আসলে এই যে সেনাপতিরা রয়েছে, সহ সেনাপতি, তাদের একজনের বউ। পাওয়ার পরে মানে কেসিওর বউ পায়। তো কেসিও সেই রুমালটা নিয়ে ইয়োগোকে দেয়, দিয়ে বলে যে তুমি এই রুমালটা নিয়ে ভাবির কাছে যাও, ভাবিকে যে দাও, এবং বলো যে ভাবি আপনার রুমালটা তো হারায় গেছিল, এই যে আমি পাইছি, আপনাকে দিতে আসছি। তো তখন অথেলো বলে, মানে অথেলোকে যে আবার এই যে যে লাগাই দিছে না, যে যে রুমালটা দিয়ে আসো, সে আবার সেনাপতিকে যে, মানে সেনা প্রধানকে যে বলতেছে যে ভাবির সাথে মনে হয়
ইয়োগোর কোন একটা সম্পর্ক আছে, প্রায় যে দেখি যে দেখা সাক্ষাৎ করতে যায়। তো অথেলো এই কথা শুনে যে দেখে যে আসলেই তো ইয়োগো সে এখানে কেন। তো তার মনে এইবার সেই ওই যে বাবা সন্দেহ ঢুকাই দিছিল যে আমার মেয়ের চরিত্র কিন্তু অত বেশি ভালো না, সে হাত মেলাতে যখন দেখতে পায় যে এই তো আসলেই তো চরিত্র ভালো না, সে তো ইয়োগোর সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক না আছে, নাহলে ইয়োগো কেন আসবে। তো ইয়োগোরে সে বাদ দিয়ে দেয়। এখন পরে কেসিও যে আবার ইয়োগোরে বলতেছে দেখো তুমি যাও, তুমি ভাবির কাছে আবার যাও, যে তুমি ভাবির কাছে যে ক্ষমা চাও, যে ভাবি আমার খুব ভুল হয়ে গেছে। পরে যে সে আবার প্রধান সেনাপতি অথেলোকে যায় বলে যে দেখো ইয়োগো যায় কিন্তু স্যার আবার সেই আপনার ম্যাডামের সাথে ভাবির সাথে কিন্তু দেখা করতে গেছে। তো সে আবার যে দেখে, এরপরে মনে করেন যে সে ইয়োগোকে হত্যা করে। এরপরে সে তার প্রেমিকা ডেসডিমোনাকেও হত্যা করে এবং ভুলবশত তার বাবাকেও সে হত্যা করে ফেলে। এবং পরবর্তীতে সে বুঝতে পারে যে আসলে ভুলটা আসলে ইয়োগোরও না, ডেসডিমোনারও না, তার বাবারও না, আসলে ভুলটা হচ্ছে ওই যে কেসিও আসলে সবকিছু লাগাই দিছে। তো তখন কেসিওকেও সে হত্যা করে এবং নিজেও সে সুইসাইড করে। এই যে পুরো গল্পের সবাই মারা গেল, এটা হচ্ছে এক ধরনের ট্র্যাজেডি। তো এই যে দেখেন এই যে মাঝে মাঝে পরীক্ষা আসে যে কে কাকে হ্যান্ডিক্রাফট দিয়েছিল, রুমাল দিয়েছিল, কাহিনীটা কিসের, অথেলো। তার ডেসডিমোনা কোন নাটকের হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে অথেলোর। এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন আসে। এখন আপনি যদি গল্পটা ভালোভাবে না জানেন, গল্পের কিছুটা হলেও না জানেন, তাহলে আপনি এই প্রশ্নগুলো উত্তর দিতে সক্ষম হবেন না। আমার কথা বুঝতে পারলেন কিনা? আচ্ছা, সো এই যে বলা হচ্ছে যে ডেসডিমোনা ইজ দ্য ক্যারেক্টার ইন দ্য ফলোইং শেক্সপিয়ারিং প্লে। শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে তার মধ্যে কোনটার সেটা হচ্ছে অথেলো। পরেরটা চলে যাব। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল উইথ ওয়াজ রিটেন বাই। সো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, এখানে যে হত্যা করা নিয়ে একটা ড্রামা, পোয়েটিক ড্রামা আছে, এইটা কে লিখেছে একটু যদি তার সাথে লিখে ফেলে। যেমন এই যে দেখেন, টি.এস. এলিয়ট খুবই বিখ্যাত একজন কবি, খুবই বিখ্যাত। হ্যাঁ, আপনি যদি টি.এস. এলিয়ট পড়ে না যান, যে বিষয় যদি পড়ে না যান, তাহলে আপনার বিপদ। আপনি যদি এই যে হরল্ড পেইন্টার রয়েছে, স্যামুয়েল ব্যাকেট রয়েছে, এগুলো যদি না পড়ে যান কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষায় যদি আপনি যে বিষয় না পড়ে যান, আপনি যদি টি.এস. এলিয়ট না পড়ে যান, আপনি যদি পেবিশেলি পড়ে না যান, আপনি যদি শেক্সপিয়ার পড়ে না যান, আপনি যদি জিওফ্রি চসার না পড়েন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই? জন মিল্টন, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আলফ্রেড টেনিসন, আলেকজান্ডার পোপ, ঠিক আছে, এরকম অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লেখক রয়েছে যেগুলো আপনাকে পড়েই পরীক্ষার হলে যেতে হবে এবং যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। কিন্তু আমরা তো দেখি অসংখ্য লেখক, কোনটা পড়বো? যেমন আমরা বাংলা সাহিত্য পড়তে গেলে হারাই যাই, কিন্তু আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি না যে কোন কোন লেখক থেকে আসলে প্রশ্ন আসে, সেগুলোকে আমাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা একটু দ্রুততার সাথে দিয়ে ফেলবেন। এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে? একটু দ্রুততার সাথে লিখে ফেলবেন। দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন আসলে? খুবই সহজ প্রশ্ন। আমি হলে কি করতাম, আমি তো জানতাম যে হ্যারল্ড প্রিন্টার নামে আমি কাউকে চিনি না, স্যামুয়েল ব্যাকেট নামে কাউকে চিনি না। তো তাহলে কি হবে, যে বিষয়তে লিখছে, নাটক লিখছে, ওনার নাটকগুলো আমার মোটামুটি জানা আছে। সো ও উনিও এটা লেখে নাই, তাহলে কে লিখছে? টি.এস. এলিয়ট। এবং আপনারা যারা পড়বেন টি.এস. এলিয়টের লেখাগুলো আপনাদের কাছে তখন কমন মনে হবে। তাহলে এই প্রশ্নটা আপনার কাছে একটা ইজি প্রশ্ন মনে হবে। তো কে উত্তর দিয়েছে, কে লিখেছে এটা? সেটা হচ্ছে লিখেছেন হচ্ছে টি.এস. এলিয়ট। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাব। অল ফর লাভ, লাভ ফর মেন, কত ধরনের লেখা আছে, লাভ নিয়ে বিশাল লেখালেখি আছে। তো এটা কি লিখেছেন একটু দ্রুততার সাথে জানাবেন। অল ফর লাভ কে লিখেছেন? অল ফর লাভ ইংরেজি সাহিত্যের লেখকদের মধ্যে খুব বেশি যেটা পাবেন সেটা হচ্ছে জন, এই শব্দটা। জন ড্রাইডেন, তারপরে জন আহ, ডন জোয়ান, তারপরে হচ্ছে জন বুনিয়ান, তারপরে জন, এরকম অনেকে আছে। এরকম অনেক লেখককে পাবেন। আচ্ছা, আপনারা যখন সিবিডি লেখেন তখন আসলে বোঝা যায় না আপনি কোন নাম্বারের উত্তর দিচ্ছেন। সেক্ষেত্রে যদি দাগ নাম্বার সহ লেখেন বেশি বেটার হয়। অল ফর লাভ ড্রামা, এটা। আচ্ছা, এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে এখন যেটা বলেছে যে অল ফর লাভ, এই ড্রামাটা কে লিখেছে। আবার এভাবে প্রশ্নটা আসতে পারে যে অল ফর লাভ এটা কি ধরনের লেখা, এটা কি নাটক, এটা কি সিনেমা, এটা কি মানে ড্রামা, এটা কি আসলে উপন্যাস, এটা কি কবিতা, এভাবে আসতে পারে। অথবা অল ফর লাভের একটা ক্যারেক্টার চলে আসতে পারে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই একটু লিখে জানাবেন যে অল ফর লাভ এই লেখাটা আসলে কার। অল ফর লাভ, অল ফর লাভ, অল ফর লাভ, একটু দ্রুততার সাথে লিখবেন। অল ফর লাভ এই লেখাটা আসলে কার, অল ফর লাভ। ভাই আপনি লেখেন, কোনো সমস্যা নেই।
উইলিয়াম কনগ্রিভ এটা না পড়লে হবে, ফ্রান্সিস বেকন। যেমন ফ্রান্সিস বেকন না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। So, আপনি এটা কেমনে বুঝবেন? আপনি গত বছর 5টা বিসিএস প্রশ্ন সলভ করলে দেখবেন ফ্রান্সিস বেকন থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসছে। তো আপনি বুঝেই গেছেন যে ফ্রান্সিস বেকন পড়ে তারপর পরীক্ষা হলে যাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এটা উত্তর আমি বলে দিচ্ছি যেহেতু আপনি পাচ্ছেন না। অল ফর লাভ, এই অল ফর দিয়ে অনেকগুলো লেখা পাবেন। এর বেসিক্যালি কয়েকটা প্রশ্ন বিশেষ করে বিগত বছরে আসে। তার মধ্যে একটা হচ্ছে অল ফর লাভ, যেটা বিগত বছর অনেকবার আসছে, মিনিমাম 5বার আসছে। এটা হচ্ছে জন ড্রাইডেনের লেখা। এটা কার লেখা? জন ড্রাইডেনের লেখা। এই লেখাটা হচ্ছে জন ড্রাইডেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা আজকে অন সর্ট অফ প্রশ্ন সাথে পরিচিত হইতেছি, যে কি কি প্রশ্ন লিটারেচার আসলে আসে। আমরা আজকে তেমন কিছু পড়ছি না, পড়বো আমরা নেক্সট ক্লাস থেকে। একটা একটা পিরিয়ড ধরবো, ওই পিরিয়ডে যত যত কবিগুলো আছে, যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করবো। সো ক্যালিভন ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কোন, এই যে দেখছেন ওইখানে ডেসডিমোনা আসছিল, আর এইখানে শেক্সপিয়ারের ক্যালিভন এই ক্যারেক্টারটা কোনটা সেটা জানতে চাইছি। এখন আপনি যদি ভাই ইয়োগো, কেসিও, তারপরে হচ্ছে ডেসডিমোনা, অথেলো, এই নামগুলো যদি না জানেন তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। আপনার কাছে তো মনে হবে আহারে লিটারেচারের প্রশ্ন তো অনেক কঠিন হয়েছে এবার। কিন্তু যেই গল্পটা জানে বা শুনেছে তার কাছে প্রশ্নটা, এই যে আমি এই 4টা নাম বলছি আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে, যে অথেলো নামে একটা লেখা আছে যেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে, যেমন অথেলো, একটা হচ্ছে ডেসটিমোনা, একটা হচ্ছে ইয়োগো, একটা হচ্ছে ক্যাসিও, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা ইয়ে আছে। তো আপনাকে এগুলো পড়তে হবে ভাই, না পড়লে আপনি কোনোভাবে জানতে পারবেন না। আরেকটা প্রশ্ন আছে, এইটা একটু ইয়া করেন। সো এটা কিন্তু উত্তরটা হবে দ্য টেম্পেস্ট। এটা হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট লেখা নাটকটা। সো ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা থেকে কিন্তু অনেকগুলো উক্তিও পরীক্ষায় বারবার এসেছে। সো উত্তরটা হবে দ্য টেম্পেস্ট। আমরা পরেরটা চলে যাচ্ছি। দেখেছেন শেক্সপিয়ার থেকে 2টা প্রশ্ন আসে। এই যে দেখুন, সিজার এন্ড ক্লিওপেট্রা। এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনি যত প্রাইমারি পরীক্ষা আছে, প্রধান শিক্ষকের পরীক্ষা আছে, বিসিএস এর পরীক্ষা আছে, এছাড়াও 11 থেকে 20তম গ্রেডের যত পরীক্ষা আছে, যত চাকরি পরীক্ষা আছে, আপনি দেখবেন সব জায়গায় এই প্রশ্নটাকে কমনলি পাবেন। তো সিজার এন্ড ক্লিওপেট্রা, এটা কার আসলে লেখা, এবং এই লেখাটার একটা বিশাল কাহিনী আছে। এই কাহিনী শুনলেই আপনি অবাক হয়ে যাবেন যে এ কি কাহিনী। লিটারেচার ক্লাস এটাই আমার শুধু মজা লাগতো, যে আমি শুধু কাহিনী শুনতে ভালোবাসতাম। প্রত্যেকটার কাহিনী আর একটা আলাদা আলাদা করে কাহিনী। সো একটু দ্রুততার সাথে বলবেন, সিজার এন্ড ক্লিওপেট্রা এটা আসলে কার লেখা। আর একটু খেয়াল করবেন, এটা আপনার পরিচিত লেখক। দেখেন এখানে আপনি যতগুলো লেখা আপনি দেখেছেন, যতগুলো প্রশ্ন দেখেছেন, ম্যাক্সিমাম কিন্তু কমন প্রশ্ন, ম্যাক্সিমাম কিন্তু কমন লেখকদের প্রশ্ন। মানে ওই কমন লেখকের প্রত্যেকটার হয়তো পরিচিত, সুপরিচিত 8-10টা কবিতা বা অমুক তমুক আছে, কারো 8-10টা ফেমাস কবিতা আছে, কারো 3-4টা ফেমাস উপন্যাস আছে, কারো 10-12টা নভেল আছে, নভেল না, প্লে আছে, নাটক আছে। তো ওই অল্প কয়টা পড়বেন আপনি, একদিন একদিন করে একটা লেখককে নিবেন বা 2টা লেখককে নিবেন, ওর অদ্যপন্দ সব জেনে ফেলবেন। আস্তে 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 নোট করা শুরু করবেন, যে শেক্সপিয়ারের নোট, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নোট, এটা হচ্ছে যে শর্ট নোট, এটা হচ্ছে লর্ড বায়রনের নোট, এটা হচ্ছে এসটি কলেজের নোট। এবং প্রত্যেক লেখকের আলাদা আলাদা নোট থাকবে আপনার। আচ্ছা, সো ডেফিনেটলি একটু দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই নাটকটা হচ্ছে এর একটি নাটক, এবং এই নাটকটা হচ্ছে বাই বার্নার্ড শো, বার্নার্ড শো দ্বারা লেখা। সো ডেফিনেটলি উত্তর এটা হবে। বার্নার্ড শো থেকে অনেকবার অনেকগুলো প্লে এসেছে পরীক্ষায়, সো এটা খুব গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, আমাদের আপাতত আর এখানে আগে যাওয়ার দরকার নেই। এখন আমি একটু লিটারি টার্ম নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। তার আগে একটু আপনাদেরকে বলতে চাই যে প্রিয় শিক্ষার্থী, যে আপনি যদি লিটারেচারে ভালো করতে চান তাহলে আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। আপনি বিগত যতগুলো প্রশ্ন দেখেছেন, আপনি দেখেন তার মধ্যে এসটি কলেরিজ ছিল, তার মধ্যে লর্ড বায়রনের নাম ছিল, তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের নাম ছিল, তার মানে মধ্যে জেবি শ, বার্নার্ড শ, যাই বলেন না কেন, একই ব্যক্তি, এদের নাম ছিল। সো আপনি যদি এই লেখাগুলো, এই লেখকের লেখাগুলো না পড়েন, না পড়ে চলে যান, এবং যদি বলেন যে স্যার লিটারেচার তো অতই সমুদ্র, স্যার কি পড়বো, কোনটা বাদ দেবো, কোনটা বাদ দিব না, ভাই যেগুলো অপরিচিত লেখক সেগুলোকে আপনি বাদ দিবেন, যেগুলো পরিচিত লেখক, যেগুলো খুবই সুপরিচিত লেখক সেগুলোকে আপনি পড়বেন। আপনি এই যে আজকে যে অ্যানালাইসিস গুলো করলেন, আপনি যদি প্রত্যেকটা প্রশ্ন দেখেন, আপনি কাকে কাকে পাচ্ছেন দেখেন, এখানে সবগুলো শেক্সপিয়ারের লেখা। তাহলে আপনি শেক্সপিয়ার না পড়ে কিভাবে হলে যাবেন? হলে যেতে পারবেন না। প্রশ্নের ধরনটা আপনি বুঝতে পারছেন, যে ক্যারেক্টার থেকে প্রশ্ন আসতে পারে, কোনটা কোন ধরনের লেখা,
আর কোনটা ড্রামা, কোনটা পেলে, কোনটা না না, হচ্ছে পোয়েম, সেটা জানতে চাইতে পারে। তারপরে হচ্ছে উক্তি আসতে পারে, যদিও এই 45তম বিসিএস এ কোনো উক্তি আসে নাই। কোনো একটা লেখার একটা উক্তি দিয়ে বলতে পারে যে এই উক্তিটা কোন লেখকের বা হচ্ছে কোন উপন্যাসের, এরকম আসতে পারে। তারপরে হচ্ছে আপনি খেয়াল করবেন আরো কি ধরনের প্রশ্ন এসেছে, যেমন দেখেন এখানে পরিচিত লেখক আপনার ফ্রান্সিস বেকন, জন ড্রাইডেন, এরা কিন্তু পরিচিত লেখক। এরপরে এখানে দেখেন জে বি শ, একটু আগে যেটা দেখলাম, টি এস এলিয়ট, এরা পরিচিত লেখক, খেয়াল করেন। এরপরে দেখেন এই যে এখানে আবার শেক্সপিয়ার। সো আপনার পরিচিত লেখকগুলোকে বাদ দিয়ে যাওয়া যাবে না। যেমন এখানে দেখেন পরিচিত, এটা তো বললামই, তখন এটা নিয়ে কথা বলার কিছু নাই। থমাস হার্ডি, রবার্ট ফ্রস্ট, জেবি শ, এডমন্ড স্পেন্সার, প্রত্যেকটাই পরিচিত লেখক। এর একটা আননোন কোনো প্রশ্ন এখানে নাই। রবার্ট ব্রুইং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দেখেন ওই আগেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পেয়েছেন, আগেও এসটি কলেজ পেয়েছেন, এখনো পাচ্ছেন। তাহলে আপনার কি হবে যে 45তম বিসিএস আপনি যখন পড়লেন, এই 15টা প্রশ্ন অ্যানালাইসিস করলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ লেখক পাইছেন না? এই যে 5-7 জন গুরুত্বপূর্ণ লেখক পেয়েছেন, এই 5-7 জনের কি কি গুরুত্বপূর্ণ লেখা আছে, কি কি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, সেগুলোকে ইনস অ্যান্ড আউটস জেনে ফেলা। ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি জেনে ফেলা। ইনস অ্যান্ড আউটস এটা একটা কিন্তু ফ্রেজ। ইনস অ্যান্ড আউটস ভালো করে লিখে দিই, ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি সবকিছু বিষয় জানা। এবং শেক্সপিয়ারের ক্ষেত্রে বিশেষ করে বলবো, শেক্সপিয়ার, তারপর হচ্ছে মিল্টন, বায়রন, এদের ক্ষেত্রে বলবো। তারপর হচ্ছে কি বলে, জেভি শ, তারপর হচ্ছে পিবি শেলি, টি এস এলিয়ট, ডাব্লিউ বি ইয়েটস, এরকম কয়েকজন লেখক আছেন যাদের কি করতে হবে, যাদের হচ্ছে ক্যারেক্টার গুলো সহ পড়তে হবে, মানে তাদের উপন্যাসের যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসের ক্যারেক্টার গুলো সহ পড়তে হবে, বিখ্যাত বিখ্যাত উক্তি সহ পড়তে হবে। তো এগুলো আমি একটা একটা করে আপনাদেরকে ক্লাসে মুখস্থ করিয়ে দিব। আপনি ক্লাসে থাকলেই মোটামুটি আপনার লিটারেচার কভার হয়ে যাবে। যেমন আপনার ভোকাবুলারি গুলো কিন্তু নিজে নিজে পড়তে হয়, গ্রামার গুলো ক্লাসে থাকলে হয়ে যায়। লিটারেচারটাও এরকম ক্লাসে থাকলে আরো বেশি ইফেক্টিভ হবে গ্রামারের থেকে। তো আপনারা যারা গ্রামারের ক্লাস আমার করেছেন, তারা তো বুঝতেই পেরেছেন আমি কেমন ক্লাস নেই। তো সেই অনুযায়ী আসলে লিটারেচারের ক্লাসগুলো হতে থাকবে। আমি আশা করবো যে আপনারা প্রত্যেকেই লিটারেচারের ক্লাসগুলো লাইভ করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, ওই রেকর্ড ক্লাস হয় কি, আমরা আজকে করে নিব, কালকে করে নিব, পরশুদিন দেখে নিব, এইগুলো করে করে আর কখনো দেখা হয় না। আমি এখানে কয়েকজনকে পার্সোনালি দেখি সবসময়, যারা যুক্ত থাকেন তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছি, সাব্বির হোসেন, এবং আরেকজন হচ্ছে তরিকুল ইসলাম। এই দুজনকে আমি প্রায় সময় দেখি যে তারা সবসময় যুক্ত থাকেন। আর একটা মেয়ে আছে, ওনার নাম ভুলে গেছি। তো এনারা কয়েকজন আছেন যারা সবসময় যুক্ত থাকে। তো আমি আশা করবো যে আপনারা যেখানেই পড়তেছেন, যেখানেই পড়বেন, সেখানে রেগুলারিটি মেনটেন করেন। আমরা যারা চাকরি পেয়েছি মোটামুটি দু একটা, মোটামুটি পরিচয় দেওয়ার মতো, তারা জানি যে চাকরি পাওয়াটা কত কঠিন, এবং চাকরি পাওয়াটা আসলে কতটা সহজ। ঠিক যতটা কঠিন কঠিন ঠিক ততটাই সহজ। আমরা যতটা কঠিন মনে করি ঠিক ততটাই সহজ, শুধু একটু আপনাকে কৌশলী হইতে হবে। তবে ওই যে আবার বেশি কৌশলী হওয়া যাবে না। আপনি একটু অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করতে হবে, কারণ আপনি বইগুলো সাইজ দেখলে ভয় পেয়ে যাবেন যে এত বড় বড় বই কিভাবে পড়বো, রাইট? সো আমি আশা করবো যে আপনারা এটা করবেন। আর আমি দেখি নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিন, আমি আপনাদেরকে একটা বই লিস্ট দিয়ে দিব। ক্যারিয়ার এইডে যে বইগুলো আছে সেগুলো খুব অসাধারণ মানের বই, খুব ভালো মানের বই। আপনার সেগুলো পড়লেও ভালো, আলহামদুলিল্লাহ। যদি সেগুলো পড়া সম্ভব না হয়, তাহলে বাইরে থেকে কি বই বই পড়া যেতে পারে সেগুলো আমি বলে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এই ছিল কথাবার্তা স্যার। আর কোনো কথাবার্তা আমার নেই। আপনারা যদি এখন কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। লিটারেচার আসলে কিভাবে ভালো করবেন বা অমুক তমুক ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাকে করে ফেলতে পারেন। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আর লিটারেচার ক্লাসে আনমিউট থাকাটা খুবই জরুরি। আনমিউট থাকাটা খুবই জরুরি, হ্যাঁ। আর মিউট থাকলে আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। আসলে লিটারেচার ক্লাসে আমি ম্যাক্সিমাম ক্লাসই দেখবেন যে গল্প বলতেছি। আপনার কাছে মনে হবে যে স্যার গল্প করে কাটাই দিলেন, কিন্তু ওই গল্পটা আসলে কি অসাধারণ ব্যাপার সেটা আপনি যখন, যেমন আপনি দেখেন এই যে আজকে অথলের গল্প বললাম না, আপনি কখনোই এটা ভুলতে পারবেন না। আপনি সারা জীবনই প্রায় আপনার মনে থাকবে যে এরকম একটা ট্রাজেডি কাহিনী শুনেছিলাম, যার কারণে এই নাটকের সবাই মারা যায়। ঠিক আছে। আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে, তো আপনারা প্রশ্ন করতে পারবেন স্যার।
ভাইরে, আমরা ইয়া হয়ে যাইতাম, মানে এরকম সুযোগ পাইলে প্রশ্নে জর্জরিত করে ফেলতাম। আপনারা যে প্রশ্ন করেন না দেখেই তো ভালো লাগে। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রশ্ন করেন স্যার, যারা বিশেষ করে নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যান্ডিক্যাপ, কেউ প্রশ্ন করবেন কিনা? আপনাদেরকে যে কাহিনীটা বললাম না, অথেলোর যে কাহিনীটা, এটার একটা ইয়া আছে, থিওরি আছে, যেটাকে বলা হয় অথেলো সিনড্রোম। হ্যাঁ, এটা আপনাকে বলতে চাচ্ছিলাম। আমাদের বাস্তব সাংসারিক জীবনে এই অথেলো সিনড্রোম কিন্তু কাজ করে। আমরা ভুলবশত, হিংসার বশে, মাথায় রাগ উঠে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ফ্যামিলির ক্ষেত্রে এগুলো অনেকটা ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তা কারণ আমরা নিজের দিক থেকে শুধু চিন্তা করি, এক দিক থেকে শুধু বিবেচনা করি, আমরা ইমপ্যাথিটাকে কাজে লাগাই না। তো এই বাস্তব জীবনে অথেলো সিনড্রোম কিন্তু অনেক বেশি কাজ করে। মনে করেন আপনার মা বলে দিল যে এই তোর বউ তো অমুক তমুক, সো আপনি জাস্ট চিন্তা করলেন যে আমার মা তো মিথ্যা বলতে পারে না, সো নিশ্চয় আমার বউ এটা করছে, সো তার উপরে ঝাঁপায় পড়লেন, সংসার ভেঙে দিলেন। বা আপনার বউ বললো যে আপনার মা তো খারাপ, অমুক তমুক, সো তার কথা শুনে আপনি ঝাঁপায় পড়লেন। তো এই যে অথলো সিনড্রোম, আমরা একটা দিক থেকে বিবেচনা করে জেলাসির বশে, রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সো এটা বাস্তব জীবনে অনেক বেশি ইয়া করে, প্রভাবিত করে মানুষকে। সো বাস্তব জীবনে অথেলো সিনড্রোমে পড়বেন না। বিবাহিত জীবনে শ্বশুর শাশুড়ি, বাবা মা, আত্মীয় স্বজন সবার সাথে একটু ব্যালেন্স ক্যারেক্টার মেনটেন করার কাজই হচ্ছে একজন পুরুষের কাজ। আপনি সেই ব্যালেন্সিং ক্যারেক্টার পেলে না করতে পারলে আপনার বিয়ে করা উচিত না বলে আমি মনে করি। আর একটা বিষয় মেয়েদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আজকে আপনি যে বৌমা হিসেবে অনেক কিছু মেনে নিতে পারছেন না, কালকে আপনি শাশুড়ি হিসেবে আপনার বৌমা আপনাকে অনেক কিছু মেনে নিতে যাবেন। আপনার মনে হবে যে না, আমি এরকম শাশুড়ি হব না, এরকম ইয়া হবে না, একসময় আপনার শাশুড়ি সেম জিনিসটা ভাবতেন। কারণ জেনারেশনাল একটা গ্যাপ থাকবে, সেই ব্যাপারটাকেও আপনাকে ব্যালেন্সিং করতে হবে। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা হিংসার বশে, দোষের বশে, রাগের বশে, জেদের বশে অনেক কিছু সিদ্ধান্ত নেই, যে এরকম আমরা মনে করি যে ওই যে অন্যের জমির ধান যেমন অনেক বেশি বেশি মনে হয়, যে আমার ফলনের থেকে ওর ফলনটা অনেক মনে হয় বেশি হয়েছে, সেরকম আমাদের বাস্তব জীবনে এই ব্যাপারটা কাজ করে। আমরা মনে করি যে আমার হাজবেন্ডের সাথে মনে হয় আমি সুখে নেই, বা আমার হাজবেন্ড মনে করছে যে তার ওয়াইফের সাথে সে, মানে আপনার হাজবেন্ড মনে করছে যে আপনার সাথে সুখে নেই, অন্য কোনো স্ত্রীর সাথে থাকলে সে সুখে থাকতো, বা আপনি মনে করছেন অন্য কোনো ছেলের সাথে থাকলে আমি সুখে থাকতেন। বিষয়টা সব জায়গায় সেম, শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আপনি যেখানে আছেন সেখানে সুখে থাকা সম্ভব। আপনি যে খানে এখানে অবস্থান করছেন, ওইখানে আসার জন্য আরেকজন স্বপ্ন দেখে যে আপনি হয়তো একটা বাসা বাড়িতে থাকছেন, বা 3 বেলা খেতে পাচ্ছেন, এটাই অনেকেই পাচ্ছে না। তো তার স্বপ্ন থাকে যে একটা বাসা বাড়ি হবে, হ্যাঁ, সেখানে 3 বেলা খাবো। ও, আপনি হয়তো আরো বেটার স্বপ্ন দেখছেন। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যাপার আছে, আপনি উপরের দিকে না তাকিয়ে যদি আপনার নিচে যে আছে সে তার দিকে যদি তাকান, তাহলে আপনি হ্যাপি থাকবেন। কারণ আপনি উপরের দিকে তাকালে শুধু উপরের দিকে উঠতে ইচ্ছা হবে, কখনোই স্যাটিসফ্যাকশন আসবে না। যাই হোক, আপনাকে একটু বলবো বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে এই ব্যাপারটাও খুবই কাজ করে, অথেলো সিনড্রোম। সেই অথেলো সিনড্রোম থেকে বেরোতে হবে। আমরা একটা দিক বিবেচনা করে শুধু আগাবো না, প্রিপারেশনটাকে এমন ভাবে নিব যে আমার জন্য মাল্টি ডাইভার্সিফাইড একটা সেক্টর তৈরি হয়। কারণ হচ্ছে আপনি দেখেছেন যে লাস্ট বিসিএস এ কি পরিমাণ প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, নেওয়া হয়নি। সো আপনার 10 বছর লেগে গেলে আপনি 10 বছর বেকার থাকতে পারবেন কিনা, 7 বছর থাকতে পারবেন কিনা। তবে এখানে একটা ব্যাপার আছে, বিসিএস কে বলা হয় প্রিপারেশন অফ অল জব, মাদার প্রিপারেশন বলা হয়। সো আপনি যদি বিসিএস এর প্রিপারেশনটাকে কমপ্লিটলি নিতে পারেন, অন্য যে কোনো চাকরি পাওয়া আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। সো প্রিপারেশনটাকে প্রপারলি নেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বললাম, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে
আগে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবেন। আমরা যখন আজকে 45তম বিসিএস এর কিছু প্রশ্ন অ্যানালাইসিস করলাম এবং দেখলাম সেখানে মোস্টলি উইলিয়াম মরসদ, এস.টি. কলেরিজ, পি.বি. শেলি, জে.বি. শ, এস.টি. কলেরিজ, তারপরে হচ্ছে টি.এস. এলিয়ট, শেক্সপিয়ার, এই ধরনের লেখাগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে। তো আমাকে ওই লেখাগুলো সবার আগে বেশি বেশি করে পড়তে হবে, এটা নোট করতে হবে। এরপর আরেকটা বিসিএস সলভ করতে হবে, করে সেখানে দেখতে হবে যে কোন কোন লেখক থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে, তাদেরকে টার্গেট করতে হবে, তাদের কাহিনী জানতে হবে, তাদের বিষয় জানতে হবে, সেগুলোকে নোট করতে হবে। এভাবে করতে করতে দেখবেন লিটারেচার অসাধারণ একটি নোট আপনার হয়ে যাবে। যদিও আমার লিটারেচার ক্লাসগুলো করার পরে আপনার নোটগুলো একদম ইজি হয়ে যাবে আর কি। আপনি সবকিছু কাহিনী অবলম্বনে পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখেছেন কিনা, ছোটবেলায় শুনেছেন কিনা, আই ডোন্ট নো। তো ওরকম মনে হবে আপনার কাছে একটা পূর্ণ দৈর্ঘ্য ইংলিশ ক্লাস, লিটারেচার ক্লাস মনে হবে আপনার কাছে। পুরো ক্লাসগুলোতে গল্পে ভরা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লাসটাতেই গল্প থাকবে। আমাদের একটু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের কাছে একটু মনে হবে, টাফ মনে হবে। যেমন কিছু পিরিয়ডের সাল মুখস্থ করতে হবে, কিছু পিরিয়ডের নাম মুখস্থ করতে হবে, কিছু লেখকের কিছু সাহিত্যকর্ম মুখস্থ করতে হবে। তো সেগুলো কিছুটা কঠিন মনে হবে। কিন্তু মোস্ট অফ দ্য থিংস আপনার গল্পে গল্পে কেটে যাবে। যেমন প্রত্যেকটা গল্প, বিশেষ করে শেক্সপিয়ার পড়তে আমার 2টা ক্লাসও লেগে যেতে পারে, কারণ শেক্সপিয়ারের অনেক লেখা, এবং শেক্সপিয়ার থেকে যেহেতু মাস্ট প্রশ্ন থাকে, মিনিমাম 2টাও থাকে, 3টা 4টাও থাকতে দেখা যায়। সো শেক্সপিয়ার বাদ দিয়ে তো সামনে আগানো যাবে না। এলিজাবেথান পিরিয়ডের যতগুলো লেখক আছে, সব লেখক থেকে অনেক প্রশ্ন হয়। সো সেই প্রশ্নগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সো বিশেষ করে আপনি কয়েকটা পিরিয়ডকে সব থেকে বেশি গুরুত্ব দিতে পারেন। তার মধ্যে একটা একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, আমি বলে দিয়েছি একবার, ভিক্টোরিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, আর একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এই তো এই আহ, কয়েকটা ভিক্টোরিয়ান, রোমান্টিক, এলিজাবেথান, এই 3টা পিরিয়ডকে সব থেকে বেশি গুরুত্ব দিলেই হয়। রেনেসাঁস পিরিয়ড যেটা রয়েছে সেখান থেকেও কিছু প্রশ্ন আসে, দেখাই দিব কোন প্রশ্নগুলো পড়তে হবে। সো এই লিটারেচার ক্লাসটা অংশটা আপনাকে দেখাই দেওয়া, মার্ক করে দেওয়া, গল্প করে করে বোঝায় দেওয়া। সো এই ব্যাপারগুলো ক্লাসে হবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ। দেখা হবে লিটারেচারের ক্লাসে। আপনি একটা লিটারেচার ক্লাস করে দেখেন, আপনার মনে হবে যে লিটারেচার ক্লাস এমনি করা উচিত। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ইউটিউব থেকে দেখবো কিছু কিছু গল্প। হ্যাঁ, কিছু কিছু গল্প আমার মুখ থেকে শুনবেন, কিছু কিছু ক্যারেক্টার আমরা ভিজুয়ালাইজ করব। ঠিক আছে? ও, আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইছিলাম, ওটা না দেখায় চলে যাচ্ছি, সরি ফর দ্য মিস্টেক। জাস্ট মিনিট, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, একটু সময় দিবেন আমাকে। আই সরি ফর দ্য মিস্টেক। আমি দেখাতে চেয়েও চলে যাচ্ছিলাম। কই লিটারেটার, লিটারারি, এই যে পাওয়া গেছে। আসেন আপনাকে দেখাই। এগুলোকে বলে টার্মিনোলজি, টার্মিনোলজি বা হচ্ছে লিটারারি টার্ম। আপনারা লিটারারি টার্মই বলেন, সমস্যা নেই। আচ্ছা, এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। জাস্ট 1 মিনিট। এই যে লিটারারি টার্ম, ইংলিশ লিটারারি টার্ম। আচ্ছা, এইখানে দেখেন প্রথম যে এটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ম্যাটাফর। ম্যাটাফর জিনিসটা আসলে কি? হ্যাঁ, সো আপনি যে কোনো মানুষ বলবে যে ম্যাটাফরে অমুক তমুক। সো আপনাকে আমি আসলে পড়াবো দুটার একটা পার্থক্য দিয়ে, যে এই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ম্যাটাফর, আর এই হচ্ছে সিমিলি। দুটা সেম, দুটো দিয়েই পার্থক্য বোঝায়। সো ম্যাটাফর আর সিমিলি দুটো দিয়ে যদি স্যার পার্থক্য বোঝায়, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনি তুলনা করার সময়, এই যে অ্যাজ দেখতে পাচ্ছেন, এই যে অ্যাজ আছে, আমি মার্ক করে দিই, এই যে অ্যাজ আছে, আমি একটু কালার পেন নেই, এই যে অ্যাজ আছে, এই লাইক আছে এবং অ্যাজ আছে, এই যে দেখেন লাইক এবং অ্যাজ। আপনি যদি দেখেন এই লাইক এবং অ্যাজ এর ব্যবহারটা আছে, তাহলে সেটাকে আপনি বলবেন এই যে সিমিলি। ঠিক আছে, সেটাকে কি বলবেন? সিমিলি। এবার একটু খেয়াল করেন, তাহলে মেটাফোর জিনিসটা কি? আপনি তুলনা করবেন কিন্তু এই লাইক এবং অ্যাজ এর ব্যবহারটা করতে পারবেন না, লাইক এবং অ্যাজ এর ব্যবহারটা করবেন না। তো তুলনা করার সময় যদি অ্যাজ এবং লাইকের ব্যবহার আপনি করেন, তুলনা করতেছেন এবং অ্যাজ এবং লাইকের ব্যবহারটা করতেছেন, তাহলে ওটা সিমিলি। তুলনা করতেছেন কিন্তু অ্যাজ লাইকের ব্যবহারটা করতেছেন না, তাহলে ওটা মেটাফোর। আসেন একটা উদাহরণ দেখি, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলতে পারেন দিছে কোনটি মেটাফোরের উদাহরণ। বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবী একটা মঞ্চ। অনেকে মুখে শুনবেন পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, আমরা সবাই অভিনয় করছি। তো এই খেলাটা, এই শব্দ, এই লাইনটা যদি খেয়াল করেন, তাহলে পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করা হয়েছে কিনা? এই হয়েছে কিনা, কথা বলেন। পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করা হয়েছে কিনা স্যার? বলেন, আপনাদের কিন্তু কথা বলার সুযোগ দেওয়া আছে, আপনাদের কিন্তু কথা বলার সুযোগ দেওয়া আছে স্যার। পৃথিবীকে একটা মঞ্চের সাথে তুলনা করা হয়েছে কিনা স্যার? জি, রেবেকা, মুখেও কথা বলতে পারবেন স্যার। পৃথিবীকে যে একটা তুলনা, রোমান্সের সাথে তুলনা করা হয়েছে,
এখানে কি কোনো অ্যাজ বা লাইক এর ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন? অ্যাজ বা লাইক এই দুটো শব্দের কোনো ব্যবহার আছে স্যার? ইয়েস অর নো দিয়ে বলেন তো, আছে? নাই। তাহলে এটা হচ্ছে ম্যাটাফর। আপনি পরের সেন্টেন্সটা দেখেন, এখানে বলা হচ্ছে হার স্মাইল অস, তার হাসি, অ্যাজ ব্রাইট অ্যাজ সান, তার হাসি হচ্ছে সূর্যের মতো ব্রাইট, সূর্যের মতো উজ্জ্বল। তাহলে তার হাসির সাথে তুলনা করা হচ্ছে কাকে? তার স্মাইলের সাথে তুলনা করা হচ্ছে সূর্যকে, তাই না? তার স্মাইলের সাথে তুলনা করা হচ্ছে, তার স্মাইলের সাথে তুলনা করা হচ্ছে সূর্যকে। তাহলে এই যে তার স্মাইলের সাথে সূর্যকে তুলনা করা হচ্ছে, এক্ষেত্রে অ্যাজ এর ব্যবহার আছে কিনা? আছে। তাহলে অ্যাজ এর ব্যবহার যেহেতু আছে, তাহলে এটাকে কি বলবো? সিমিলি। ঠিক আছে, এটাকে তাহলে কি বলবো? সিমিলি। ওইখানে একটা উদাহরণ দেখেন, ভিজুয়াল ভাবে দেখেন, লেখা আছে স্মাইল লাইক সানশাইন, সূর্যের মতো হাসি। তাহলে এই যে সূর্যের মতো হাসি, এটা বোঝানোর জন্য, তুলনা করার জন্য কি ব্যবহার করেছেন? আপনি লাইক ব্যবহার করেছেন। তাহলে লাইকটা হচ্ছে ব্যবহার করার কারণে এটা হয়ে গেছে সিমিলি। এই বুঝতে পারছেন কিনা স্যার? বলেন, লিটারারি টার্ম আপনি বুঝতে পারছেন কিনা? একটু মুখে বলেন, একটু মুখে বলবেন। এটা অনেকগুলো ভিজুয়াল ইফেক্ট আছে এখানে, সবগুলো এরকম স্যার ভিজুয়ালি পড়াবো। বুঝতে পারছেন না স্যার? সবই আমরা জি ভিজুয়াল। স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমরা আজকে আর দেখবো না, আমাদের আজকে মূলত ছিল প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস। যেমন ওইখান থেকে একটা দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, এই যে বললাম, বা স্মাইল লাইক সানশাইন, এরকম বা বড় একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে যেটা কিসের উদাহরণ, তখন আপনাকে বলতে হবে যে এটা সিমিলি, এটা মেটাফর। লিটারি টার্ম গুলো থেকেও প্রশ্ন আসে বিসিএস এ। তো আপনার লিটারি টার্ম গুলো শিখতে হবে, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। ভিজুয়ালি আমরা কথাবার্তা বলবো, ভিজুয়ালের মাধ্যমে কিভাবে তুলে ধরা যায় সেগুলো নিয়ে কথা বলবো। এই সিলেটটা আগের, এটা সংস্কার করা হয় নাই, এটা সংস্কার করে আর সুন্দরভাবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। তো এই ছিল কথাবার্তা স্যার। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে শুনবো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আল্লাহ হাফিজ জানাবো। আমরা একটু সময় দিই আপনাদেরকে প্রশ্ন করতে। ওকে, তো যেহেতু কোনো প্রশ্ন নেই আপনাদের, তাহলে আমরা বিদায় নিচ্ছি স্যার। দেখা হচ্ছে নেক্সট লিটারেচার ক্লাসে। একদম আমরা টপিক ওয়াইজ শেষ করব, পিরিয়ড ওয়াইজ শেষ করব। রেনেসাঁস পিরিয়ড, নিওক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথ পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এইসব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, প্রত্যেকটা লেখকের বিভিন্ন গল্পগুলো আমরা ক্লাসে বসে বসে শুনবো, কিছু কিছু ইউটিউব থেকে দেখবো। এগুলো আমরা যেন পরীক্ষার জন্য লিটারেচারে মিনিমাম 12 পাই 15-এর মধ্যে, সেরকম একটা টার্গেট নিয়ে আগাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।